নিজের ভালোবাসার মানুষ সুধাকে নিয়ে পাহাড়ের বুকে একটা সুন্দর ক্যাফে খোলার স্বপ্ন দেখেছিল চন্দ্রা, কিন্তু মাঝপথেই তাকে একা ফেলে ছেড়ে চলে যায় সুধা। আজ চন্দ্রার সেই ক্যাফের স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু তার সাথে সুধা নেই। আছে প্রীতি নামের একটা মিষ্টি মেয়ে, যে তাকে প্রচন্ড ভালোবাসত। সবকিছু ভালোই চলছিল তাদের, তবে প্রীতির মনে সবসময় চন্দ্রাকে হারানোর এক অজানা ভয় কাজ করত। আর একদিন সেই ভয়টাই সত্যি হয়। চন্দ্রার সামনে হঠাৎই এসে হাজির হয় তার অতীত সুধা। এবার চন্দ্রা কি করবে? সে কি প্রীতির মন ভেঙে তার পুরনো ভালোবাসার কাছেই ফিরে যাবে, নাকি প্রীতিকে নিয়েই কাটিয়ে দিবে বাকিটা জীবন? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প মুসাফির ক্যাফেতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় মাইসুরে। প্রীতি নামের একটা মেয়ে আমাদেরকে তার জীবনের কাহিনী বলতে থাকে। সেই আমাদেরকে মুসাফির ক্যাফের কথা জানায়। সে বলতে থাকে, মুসাফির ক্যাফেটা অনেকের কাছে অনেক কিছু হলেও আমার কাছে এটা আমার ঘর, আমার আর চন্দ্রার ঘর। যাক, এইসব আমাদেরকে বলতে বলতেই সে এগিয়ে যেতে থাকে তাদের মুসাফির ক্যাফের দিকে। বোঝা যায় মেয়েটা বেশ পজিটিভ মাইন্ডের। তো সে যখন ক্যাফেতে গিয়ে পৌঁছায়, দেখা যায় সেখানে বেশ মানুষের ভিড়, আর সবাই মিলে এখানে গানের আড্ডায় ব্যস্ত। প্রীতি তখন আমাদের বলতে থাকে, সব মুসাফিরেরই আসল সফর তখন শুরু হয় যখন সে তার জীবনের সঙ্গীকে খুঁজে পায়। কখনো সেই সঙ্গী চিরস্থায়ী হয়ে যায়, আবার কখনো সে জীবনকে বদলে চলে যায়। আমার সাথেও ঠিক এমনটা হয়েছিল চান্দারের সাথে দেখা হওয়ার পর, আর চান্দারের হয়েছিল সুধার সাথে দেখা হওয়ার পর। এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। দেখা যায় চান্দার সেদিন অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে আসে। এখানেই সে সুধার সাথে দেখা করতে এসেছে একটা ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে। তবে সে চলে আসলেও এখন পর্যন্ত সুধার দেখা ছিল না। সে তখন ওয়েটারকে বলতে থাকে কফি বানানোর জন্য যাবতীয় জিনিস তার কাছে এনে দিতে। সে নিজেই কফি বানিয়ে খেতে চায়। ওয়েটার প্রথমে ইতস্তত বোধ করলে তাকে টাকা দেওয়ার কথা বললেই সে রাজি হয়ে যায়। সেই সময় চন্দ্রা খেয়াল করে একটা মেয়ে একটা ছেলের সাথে বেশ চিৎকার চেঁচামেচি করছে। পরবর্তীতে ফোন দিলে দেখে যে এটাই সুধা। সে আসলে কেবলই আরেকটা ছেলের সাথে দেখা করে তাকে রিজেক্ট করে আসলো, আর এখন চন্দ্রার সাথে কথা বলতে থাকে। সে চন্দ্রাকে জানায় সে একজন ডিভোর্স লয়ার। আমার পরিবার এটা লুকাতে চায়, কারণ অনেক ছেলেরাই এ কথা শুনলে পালিয়ে যায়। যাক, এরপর চন্দ্রার জানায় সে আগে ইঞ্জিনিয়ার ছিল, তবে এখন সে ছোটখাটো একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। আমেরিকা থেকে চলে এসেছে কারণ এখানেই তার ভালো লাগে। যাক, এভাবে তাদের কথাবার্তা চলতে থাকে। সেই সময় চান্দার আবার নিজে নিজে কফি বানাচ্ছিল। সে জানায় সে তার কফির ব্যাপারে অনেক বেশি পার্টিকুলার, কিন্তু সুধা জানায় সে তো চাই পছন্দ করে, আর এখানে সে প্রায়ই আসে। সুধা তাকে কথায় কথায় এটাও জানায় তার আসলে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কিন্তু পরিবার আর মায়ের চাপে পড়ে তাকে বারবার ছেলে দেখতে আসতে হয়। সুধার কথাবার্তার অ্যাটিটিউড দেখে চন্দ্রার বেশ ভালো লাগে। তো এরপর সুধা তাকে জিজ্ঞেস করে আমার সাথে মিট করার পর কোথায় যাওয়ার প্ল্যান ছিল। চন্দ্রা জানায় এই তো থিয়েটারে গিয়ে একটা থিয়েটার দেখার প্ল্যান ছিল। সুধা বলতে থাকে অন্ধকারে গিয়ে অন্যের কাহিনী দেখে লাভটা কি? এই ভোপাল শহরে তো করার কত কিছু আছে, নদীর ধার দিয়ে হাঁটা, নদীর ধারে বসে লেমন সোডা খাওয়া, আরো কত কি। ভোপালকে মন থেকে ফিল করার চেষ্টা করো। এসব শুনে চন্দ্রারও বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে উঠে গিয়ে বিল পে করে সুধাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে এই সব কিছু এক্সপেরিয়েন্স করতে। তারা দুজন মিলে বেশ ভালো সময় কাটায়, আর সেই সময়ই কথায় কথায় সুধা চন্দ্রার কুকিং এর প্রতি ইন্টারেস্টের কথা জানতে পারে। তাই সে তাকে বলে একটা সময় না হয় একটা ক্যাফেই খুলে ফেলো। সুধার এই কথাটা তার মনে লাগে, আর সে এটা নিয়েই চিন্তা করতে থাকে। যাক, এরপরই দেখা যায় তারা লেমন সোডা খেতে যায়। তবে লেমন সোডা খেতে খেতেই সুধার আর এক ছেলের সাথে দেখা করার সময় হয়ে যায়, তাই সে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তবে যাওয়ার আগে সে চন্দ্রাকে বলে যায় যে তুমি প্লিজ এই বিয়েটার জন্য না করে দিও। চন্দ্রা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে আমি কেন? সুধা তখন বলে ছেলেরা বললে একটু ভালো হয়, মেয়েরা বললে আবার ছেলেদের মায়েরা এটা পছন্দ করে না। সুধার এসব কথা শুনে চন্দ্রার বেশ মজা লাগে। দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। আমরা আবারও মুসাফির ক্যাফে দেখতে পাই। এই ক্যাফেতে যেই আসে না কেন যাওয়ার সময় একটা নোট লিখে রেখে চলে যায়, আর সাথে কিছু স্মৃতি নিয়ে যায়। সেরকম একটা ছেলেও এখানে নোট লিখছিল, আর যাওয়ার সময় প্রীতি তাকে বেশ ভালোভাবেই বিদায় জানায়। তো প্রীতি এরপর নিজের মতোই কাজ করছিল। ঠিক সেই সময় সেখানে একটা ছেলে এসে হাজির হয়। সে তাকে একটা গিফট দিয়ে যায়। এই ছেলেটার নাম রাহিল। বোঝাই যায় তাকে প্রীতি আগে থেকেই চেনে, আর রাহিলও হয়তো তাকে পছন্দ করে। এই ছেলেটার কি ব্যাপার তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, সেই সময় দেখা যায়
চন্দ্রা দূর থেকে প্রীতিকে দেখে তার কাছে আসে। প্রীতি তখন বলে, কাস্টমার রেখে আমার কাছে আসলে কাস্টমার কি ভাববে যে তুমি কাস্টমারদের রেখে আমাকে বেশি অ্যাটেনশন দাও। চন্দ্রা তখন বলতে থাকে, এই ক্যাফের সবই তো তুমি। এই বলেই সে তাকে জড়িয়ে ধরে। বোঝাই যায় তাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। যাক, এরপরই নিরিবিলি সময়ে প্রীতি সে ছেলেটার দেওয়া গিফটটা খোলে আর দেখে সে তাকে একটা আয়না গিফট করেছে আর চিরকুটে লিখেছে যে আমি আসলে অনেকদিন ধরে একটা মেয়েকে দেখছি যে শুধু নিজেকে ভুলে সবার মনের খেয়াল রেখে যাচ্ছে। তাই এই আয়নাটা সেই মেয়েটির জন্য, যাতে সে কিছুক্ষণের জন্য হলেও নিজেকে দেখতে পায়। এসব দেখে প্রীতি কি বলবে কিছুই বুঝতে পারে না। এখান থেকে দৃশ্য চলে যায় আবারও অতীতে। দেখা যায় চন্দ্রা আর একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে। চন্দ্রা কথায় কথায় বলতে থাকে যে সে আমেরিকা ছিল কিন্তু সেখান থেকে চলে এসেছে। এই কথাটা শোনার আগেই সামনে থাকা মেয়েটা তো খুব এক্সাইটেড হয়ে যায় আর বলতে থাকে, আপনার সাথে বিয়ে হলে কি আমাকে আমেরিকা নিয়ে যাবেন? এসবই আরো উল্টোপাল্টা কথা বলতে থাকে। ঠিক সেই সময় সুধা এসে তাকে বাঁচিয়ে দেয়। সে মেয়েটার সামনে অভিনয় করে বলতে থাকে, এই ছেলের চরিত্র ভালো না, সে আমাকে অলরেডি 2 বার প্রেগনেন্ট করেছে। এই ছেলের কাছ থেকে পালানোই আপনার জন্য ভালো হবে। মেয়েটাও তো তখন এইসব শুনে সেখান থেকে চলে যায়। সুধার এসব কর্মকাণ্ড চন্দ্রার বেশ ইন্টারেস্টিং লাগে। সুধাও তখন বলতে থাকে, কি বাঁচিয়ে দিলাম তো, তুমি তো এমনিতেও মেয়েটাকে রিজেক্ট করতে। যাক, এরপরই তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। ঠিক সেই সময় আবার দেখা যায় সুধাকে অন্য একটা ছেলে ডাকতে থাকে। সুধা আজ এই ছেলের সাথে দেখা করতে এসেছে। তবে সুধা যাওয়ার আগে চন্দ্রাকে বলতে থাকে যে করেই হোক এই বিয়েটা কিন্তু ভাঙতে হবে। তুমি ওই ছেলেকে গিয়ে বলবে তুমি আমার বাচ্চার বাবা হতে চলেছ, বুঝতে পারলে? চন্দ্রাও এতে রাজি হয়ে যায়। এরপর সুধা তাকে বলে যে কালকে থিয়েটার দেখতে যাবে। আসলে সেদিন তো চন্দ্রা থিয়েটার দেখতে চেয়েছিল, কিন্তু সুধা তাকে পুরো ভোপাল ঘুরে ঘুরে দেখিয়েছে। তাই এবার সে চন্দ্রার সাথে তার পছন্দের কাজগুলো করতে চায়। চন্দ্রাও এতে আর না করতে পারে না। পরের দিন সে তাড়াতাড়ি গিয়ে থিয়েটারের সামনে ওয়েট করতে থাকে। আর তখনই সুধা শাড়ি পরে খুব সুন্দর করে সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখেই তো চন্দ্রা একেবারে ফিদা হয়ে যায়। এরপর দুজন মিলে বেশ সুন্দর কিছু সময় কাটায়। কথায় কথায় সুধা তাকে জানায় যে তার স্বপ্ন সে দিল্লিতে যাবে আর সেখানে নিজের একটা ল ফার্ম খুলবে। সে জানায় তার বাবা তাদেরকে রেখে অনেক আগেই চলে গেছে। তারপর থেকে তার মা তাকে একাই মানুষ করে এসেছে আর নিজের সবকিছু স্যাক্রিফাইস করেছে। তাই সে চায় সে নিজে অনেক ভালো কিছু করে তার মায়ের সব স্বপ্ন পূরণ করবে, তার মায়ের খেয়াল রাখবে। সোসাইটি মনে করে মেয়েরা এসব কিছুই পারে না, এসব হয়তো ছেলেদের দায়িত্ব, কিন্তু মেয়েরাও যে পারে সেটাই আমি করে দেখিয়ে দিতে চাই। আর এই সব কারণে আমি বিয়েটাও করতে চাই না, কারণ বিয়ে করলে দায়িত্ব বাড়বে আর দায়িত্বের চাপে পড়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না, আমার মার খেয়াল রাখতে পারবো না। এই সবকিছু চন্দ্রা অনেক মনোযোগ দিয়ে শোনে। কিন্তু এরপর সুধা চন্দ্রাকে বলে, আমার মনে হয় আমাদের আর দেখা করা উচিত হবে না, কারণ এভাবে দেখা করতে থাকলে তুমিও আমার প্রেমে পড়ে যাবে আর আমিও তোমার প্রেমে পড়ে যাব, যা আমি চাচ্ছি না, কারণ আমি বিয়ে করতে চাই না আর আমি এই শহরেও থাকতে চাই না। চন্দ্রা বলে, ঠিক আছে, আমিও এতে রাজি আছি। অতদূর পর্যন্ত কিছু গড়াবেই না, মানে যেভাবে সবকিছু যাচ্ছে চন্দ্রা সেভাবেই এগিয়ে যেতে চায়। পরেরটা পরে দেখা যাবে। তো এখানেই এক মুহূর্তে তারা একে অপরের কাছাকাছি আসতে নেয়। কিন্তু এরপরই সুধা সেখান থেকে চলে যায়। দেখা যায় চন্দ্রা একদিন রাতের বেলা ঘুমিয়েছিল। ঠিক তখনই তার কাছে সুধার কল আসে আর সে তাকে এই রাতের বেলায় বাইরে বের হতে বলে। চন্দ্রা খুবই অবাক হয়ে যায় যে এই রাতের বেলা সে বেরোবে। তার কাছে এসব বেশ ইন্টারেস্টিং লাগছিল, তাই সে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উঠে পড়ে। কিন্তু একের পর এক ড্রেস চেঞ্জ করতে থাকে যে কোনটা পরে গেলে সবচেয়ে ভালো হবে। যাক, এরপরই অবশেষে সে বেশ ভালো করে রেডি হয়ে পারফিউম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এরপরই একটা অটো নিয়ে দ্রুত সুধার দেওয়া লোকেশনে গিয়ে পৌঁছায়। দেখা যায় সুধা ব্যাগপত্র নিয়ে বাইরে বসে আছে। তার আসলে তার রুমমেট গার্গীর সাথে ঝগড়া হয়েছিল, যে আবার তার বেস্ট ফ্রেন্ডও ছিল। তাই রাগ করে সে বাড়ি থেকে বের হয়ে এসেছে। তো অটোতে উঠেই সে অটোওয়ালাকে বলে এই লোককে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানেই নিয়ে চলুন, অর্থাৎ সে চন্দ্রার বাড়িতে যেতে চায়। এই কথা শুনে তো চন্দ্রারও বেশ ভালো লাগে। আর এরপরই তারা রওনা দেয় চন্দ্রার বাড়ির উদ্দেশ্যে। না জানি এখন চন্দ্রার লাইফে আরো কি কি হতে চলেছে। যাক, এরপরই দেখা যায় চন্দ্রা লুকিয়ে লুকিয়ে সুধাকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে সে একাই থাকতো, তাই আশেপাশের মানুষ দেখলে অন্য কিছু মনে করবে আর এসব নিয়ে কথাও হবে। তাই সুধাকে সে খুব সাবধানে ঘরের ভেতরে ঢুকায়। সুধা তো এখানে এসে সবকিছু বেশ অবাক হয়ে দেখতে থাকে আর চন্দ্রাকে বলতে থাকে যে আমি তো বুঝতেও পারিনি তুমি এতটা ইন্টারেস্টিং আর তোমার বাসা এতটা সুন্দর হবে। আমি তো ভেবেছিলাম বোরিং কিছু হবে। যাক, এরপর সে তাকে বলতে থাকে আমি ভাবছি কোথাও থাকার জায়গা না পেলে এখানেই থেকে যাব। এই কথা শুনে চন্দ্র তো এবার বেশ ঘাবড়ে যায়। তখন সুধা হেসে বলে, আরে আমি মজা করছিলাম।
এখান থেকে দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। প্রীতি আর চান্দার একসাথেই ছিল। তো আমরা জানতে পারি প্রীতি ভ্লগ লেখে, এটা তার একটা শখ। চান্দার যখন এটা দেখে ফেলে তখন প্রীতি দ্রুত সেটা লুকানোর চেষ্টা করে, সে লজ্জা পায় আর কি। কিন্তু চন্দ্রা বলে, তুমি অনেক ভালো ব্লগ লেখো, তাই এটাকে চালিয়ে যাও। তো কথা বলতে বলতেই প্রীতি তাকে জানায় যে ওই যে ট্রাভেল ব্লগার আছে না একজন, সে আমাদের ইন্টারভিউ নিতে চায়, এই ক্যাফেতে আসতে চায়। কিন্তু চন্দ্রার তো এসব পছন্দ হয় না। প্রীতি তখন বলে, আমি জানি যে তোমার এসব পছন্দ না, কিন্তু ট্রাস্ট মি, এটা আমাদের ক্যাফের জন্য ভালো হবে, তাই প্লিজ মানা করো না। তখন সে বলে, ঠিক আছে, এই ক্যাফে তোমার আর আমিও তোমার, তুমি যা বলবে তাই হবে। তো এরপর সে প্রীতিকে থ্যাঙ্কস জানাতে থাকে তার জীবনে এইভাবে থাকার জন্য। সে বলে, আজকে যা কিছু সব তোমার জন্য আমি পেয়েছি, তাই তুমি আমার জীবনের অনেক স্পেশাল। এরপরই তারা দুজনে একটু রোমান্টিক কথাবার্তা বলতে থাকে। তাদের দুজনের মধ্যে সম্পর্কটা বেশ সুন্দর, একে অপরকে অনেক বুঝে চলার চেষ্টা করে। তবে এখানে একটা কথা বলে দেই, তারা কিন্তু স্বামী স্ত্রী নয়। যাক, এরপরই প্রীতি বই ঘাটতে ঘাটতে একটা বই খুঁজে পায় যেখানে সুধার নাম ছিল। এটা দেখে তার হাসিটা একটু মলিন হয়ে যায়, কিন্তু চন্দ্রকে দেখে সে নিজেকে নর্মাল রাখার চেষ্টা করে। এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। দেখা যায় সেদিন রাতে চন্দ্র আর সুধা মিলে তাদের থাকার ব্যবস্থা করছিল, রাতে শোয়ার ব্যবস্থা আর কি। সুধা তখন বলতে থাকে, জানো, আমি বুঝতে পেরেছি তুমি ইঞ্জিনিয়ারিং থেকে কেন এত দূরে চলে এসেছো। তোমার বইপত্র ঘেটে আমি যেটা বুঝতে পারলাম যে তুমি একজন ড্রিমার, তুমি জীবনে কোনো কিছুর খোঁজে আছো, তাই না? কিন্তু চন্দ্রার এতে মোটেও পাত্তা দেয় না আর তাকে দ্রুত কাজ সারতে বলে। এর মধ্যে হঠাৎ সুধা একটা দোলনা দেখতে পায়। এটা দেখেই তো সে দোলনায় চড়ে বসে আর মনের সুখে দোল খেতে থাকে। এরপর সে চন্দ্রকে বলে যে তার কাছে কি ড্রিঙ্ক আছে, এখন একটু ড্রিঙ্ক করতে পারলে মন্দ হতো না। তো এরপরই তারা দুজন মিলে ড্রিঙ্ক করতে থাকে আর বলতে থাকে, বছরে একবার এরকম ড্রিঙ্ক করলে বেশ ভালোই লাগে। চন্দ্র বলে, হ্যাঁ আমারও। তখন সে চান্দারের দিকে একটু সন্দেহ দৃষ্টিতে তাকায়, কারণ চান্দারের কাছে এক বোতল মদ রয়েছে আর সে বলছে সে বছরে একবার খায়। চান্দার তখন বলে, আমি আসলে তেমন খাই না, এটা আমার ফ্রেন্ডের। যাক, এরপরই তারা ড্রিঙ্ক করে নিজেদের মতো করে গল্প করতে থাকে। যাক, এরপরই সুধা শুয়ে পড়ে আর তখনই সে একবার চন্দ্রকে ডাক দেয়। চন্দ্র উত্তর দিলে সুধা বলতে থাকে, চেক করছিলাম তুমি আছো নাকি চলে গেছো। যাক, এরপরই সে দুষ্টমি করে ঘুমিয়ে পড়ে। এখান থেকে দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। দেখা যায় আজ চন্দ্রার একটা ট্রিপে যাওয়ার কথা, তাই সুধা তাকে সুন্দরভাবে বিদায় জানায়। এরপর সে রাহিলের সাথে কথা বলতে বসে আর আমরা এখানে তাদের কথাবার্তার মাধ্যমে জানতে পারি রাহিল এখানে প্রায় 3 মাস যাবত আসে আর তখন থেকেই তাদের পরিচয়। আর রাহিল একদিন প্রীতির ব্লগ দেখেছিল আর সে এটা দেখেই বুঝতে পেরে যায় যে প্রীতি অনেক ভালো ব্লগ লেখে, তাই সে অলরেডি পাবলিশারের সাথে কথা বলে ফেলেছে। এ কথা শুনে প্রীতি বলে, কি তুমি এটা কেন করতে গেলে? লেখালেখি করাটা আমার একটা হবি, আমি সিরিয়াস কোনো রাইটার না, এখনো অফিসিয়ালি ফেসে গেলাম। রাহিল তখন বলে, তা ভালোই তো, তুমি তো এই জন্যই জন্ম নিয়েছো, শুধু স্বীকার করতে চাও না। তো এসব নিয়ে তারা টুকটাক কথা বলতে থাকে। প্রীতি খুব ভালো করেই বুঝতে পারে যে রাহিল তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু সে সেটাতে পাত্তা দেয় না। তবে তার সাথে তার বেশ ভালোই সময় কাটে। দৃশ্য আবারও চলে যায় অতীতে। সকাল হতেই দেখা যায় সুধা ল্যাপটপ নিয়ে তার কাজে বসে পড়ে। চন্দ্রা এসে দেখে সে কফি বানিয়েছে, কিন্তু সেটা মোটেও জাতের ছিল না, তাই সে নিজে গিয়ে এবার তার পছন্দের চা বানিয়ে আনে। আর এই চা খেয়েই তো সুধা অনেক মুগ্ধ হয়ে যায়। এরপর তারা দুজন মিলে টুকটাক গল্প করতে থাকে। এর মধ্যে সুধা কোর্টে যাওয়ার জন্য রেডিও হয়ে গিয়েছিল আর তাকে এত সুন্দর চা খাওয়ানোর জন্য সুধা চন্দ্রার হাত ধরে তাকে থ্যাঙ্কস বলতে যায়। আর ঠিক সেই সময়ই চন্দ্রদের বাসার কাজের মহিলা চলে আসে। সে এসে তাদেরকে এভাবে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। চন্দ্রা তখন বলে, আসলে ও আমার বন্ধু না, আসলে বন্ধুর বোন। এরপর সে সত্যিই বলে দেয় যে এটা হচ্ছে সুধা। কাজের মহিলাও তো বুঝতে পারে। তো এবার সে এসে সুধার সাথে বেশ সুন্দর করে কথা বলে। এরপর চন্দ্রাকে বলে যে কোনো চিন্তা করবেন না, আমি বাড়িওয়ালাকে কিচ্ছু বলবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। চন্দ্রাও তো এতে খুশি হয়ে যায়। চন্দ্রা আবার 2 দিনের জন্য অফিসিয়াল ট্রিপে যাওয়ার কথা, তাই সে রেডি হয়ে বের হয়ে আসে আর সুধাকে এগিয়ে দিতে চায়, কিন্তু সুধা বলে আমি নিজেই যেতে পারবো। তো চন্দ্রা যাওয়ার সময় সুধা তার কাছে আসে আর তাকে হাত দিয়ে একটু আলিঙ্গন করে দেয়। বোঝাই যায় তারা দুজন দুজনের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে। যাক, এরপরই সুধা চন্দ্রাকে বিদায় জানায় আর চলে যায় কোর্টে। দেখা যায় সে তার কেসটা বেশ ভালোভাবেই হ্যান্ডেল করে, এতে তার ক্লায়েন্টও ভীষণ খুশি হয়। তখন তাকে তার সিনিয়র এসে তাকে কংগ্রেচুলেশনস জানায় আর বলতে থাকে, মুম্বাইয়ে অনেক বড় একজন লয়ার আছে, তার তোমার মতো একজন লয়ারকে দরকার, তাই আমি তাকে তোমার নাম রেকমেন্ড করে দিয়েছি, দেখা এখন তুমি কি করবে। এই কথা শুনে সুধা খুব একটা খুশি হতে পারে না।
কারণ তার এখন চন্দ্রার প্রতি একটা টান হয়ে গেছে। সেই ব্যাপারটা নিয়ে খুব কনফিউশনে ছিল যে কি করবে। ওইদিকে আমরা দেখতে পাই চন্দ্রা তার অফিসিয়াল ট্রিপে যাচ্ছিল। তখনই সুধা তাকে তার চায়ের কাপ হাতে নিয়ে একটা ছবি পাঠায়। এটা দেখে সে মুচকি মুচকি হাসতে থাকে। তখন তার কলিগরা বলতে থাকে, কি ব্যাপার, নাম কি মেয়েটার শুনি? কিন্তু চান্দার তো এই সব কিছু হেসেই উড়িয়ে দেয়। তবে যা হচ্ছিল তার বেশ ভালোই লাগছিল। জীবনটা এখন অনেক বেশি রঙিন হয়ে উঠেছে। ওদিকে আমরা সুধাকে দেখতে পাই, সে তার কাজ করছিল কিন্তু তার কেন যেন ভালো লাগছিল না। আর আমরা দেখতে পাই সে এখনো চন্দ্রার বাড়িতেই রয়েছে। সে তখন চন্দ্রকে তার মুম্বাইয়ের কাজের ব্যাপারে জানানোর চেষ্টা করে যে তার মুম্বাইয়ের অফার কনফার্ম হয়ে গেছে, কিন্তু এটা সে জানাতে যেও জানাতে পারে না। যাক, এরপর সারা রাত বসে বসে চন্দ্রার বই খাতা জিনিসপত্র ঘেটে ঘেটে দেখতে থাকে। সেখানেই সে চন্দ্রার ছোটবেলার ছবি পায় আর সেগুলো দেখতে থাকে। আর এরপর ঘাটতে ঘাটতে সে সেখানে চন্দ্রার একটা ডায়েরি খুঁজে পায় আর সেটা খুলেই পড়তে শুরু করে। আর সেখানেই সে একটা সুন্দর স্কেচ দেখতে পায় যেটা চন্দ্রা করেছিল, একটা ক্যাফের স্কেচ যেখানে লেখা ছিল ড্রিম ক্যাফে। তার উপরেই তখন সুধা লিখে দেয় মুসাফির, অর্থাৎ সেই মুসাফির ড্রিম ক্যাফের নামেই চন্দ্রা হয়তো তার ওই ক্যাফেটা বানিয়েছে। বর্তমানে দেখা যায় সেই স্কেচটা চন্দ্রার ঘরের দরজাতে এখনো লাগানো। যাক, এরপরই দেখা যায় প্রীতি কাজ থেকে বাড়ি ফিরে আসে আর এসেই চন্দ্রার সাথে গল্প করতে থাকে। কথায় কথায় চন্দ্রা তাকে বলে, রাহিল কিন্তু ইন্টারেস্টিং আছে। প্রীতি তখন বলে, সে আমার জাস্ট একটা ফ্রেন্ড, আর কিছু না। চন্দ্রা বলে, হ্যাঁ তো আমি আর কি বলেছি। চন্দ্র এটাও বুঝতে পারে যে রাহিল তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। যাই হোক, তো প্রীতি তখন বলতে থাকে, তুমি তো আগে এসব কিছুই নোটিস করতে না? চন্দ্রা বলে, আমি সবই নোটিস করি ম্যাডাম। সে বলতে থাকে, মানুষ তো এই মুসাফির ক্যাফেতে আসে ঠিকই, কিন্তু যেতে যেতে এই প্রীতি কৌশিকের ফ্যান ক্লাবের মেম্বার হয়ে যায়, তাও একেবারে পার্মানেন্ট। এরপর প্রীতি জিজ্ঞেস করে, আর তুমি, তোমার এই ফ্যান ক্লাবে কি রোল শুনি? চন্দ্র বলে, আমি তো ফাউন্ডার। প্রীতি বলে, আচ্ছা তাই নাকি? আচ্ছা শোনো, এসব বাদ দাও। এর পরের বার যদি জেলাস ফিল হয় তাহলে আমাকে আগে থেকে জানিয়ে দিও। চন্দ্র বলে, জেলাস? আমি কখনোই না, কারণ আমার কাছে যা আছে সেটাই বাস্তবতা। এসব রাহিলের জন্য শুধুই স্বপ্ন, বুঝতে পারলে? যাক, এরপরই প্রীতি তাকে একটা স্কেচ দেখায়। সে তাদের এই ক্যাফেটাকে আরো বড় আকারে বানাতে চায়, কিন্তু চন্দ্র এটাতে খুব একটা শিওর ছিল না। কিন্তু প্রীতি তখন তাকে সাহস দেয়। দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় সুধা চন্দ্রকে ভিডিও কল দেয় আর এটা ওটা বলতে থাকে আর জানায় সে তাকে খুব মিস করছে। দেখা যায় দুজনের মনেই লাড্ডু ফুটতে থাকে। একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিল তারা। যদিও তারা একে অপরের থেকে দূরে থাকতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সুধা তো চন্দ্রাকে মনে করে করেই রাতের বেলা ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে তাকে আবারও জানানোর চেষ্টা করে যে সে মুম্বাইয়ের অফারটা পেয়ে গেছে, কিন্তু তারপরেও সে জানাতে পারে না। আর তখনই কলিং বেল বেজে ওঠে। সুধা এসে দরজা খুলতেই দেখে চন্দ্রা চলে এসেছে। সে তাকে দেখে খুবই অবাক হয়, তাই সে জিজ্ঞেস করতে থাকে, তোমার তো কাল আসার কথা ছিল, আজ চলে আসলে যে? চন্দ্রা বলে, আসলে এটা চেক করতে এসেছিলাম তুমি কোথাও ভেগে যাওনি তো। আসলে দুজনে দুজনকে অনেক বেশি মিস করছিল, তাই তো তারা আর দূরে থাকতে পারে না। যদিও তারা চেয়েছিল একে অপরের থেকে দূরে থাকবে, কিন্তু সময় তাদের ঠিকই একে অপরের কাছাকাছি নিয়ে আসে। যাক, এরপর তারা দুজন বেশ কিছুক্ষণ একসাথে সময় কাটায়। এরপরই দেখা যায় চন্দ্রার মা তাকে কল করে আর সুধা তখন চলে যায় চিড়ের পোলাও বানাতে। সেই সময় কথা বলতে বলতে হঠাৎ চন্দ্রার সামনে সুধা সেই অফার লেটারটা পড়ে, যার সম্পর্কে সুধা তাকে বলতে চেয়েও বলতে পারছিল না। তাই চন্দ্রাও তাকে আর কিছুই বলে না, চুপচাপ দেখে সেই পেপারটা রেখে দেয়। এরপরই সে চলে আসে রান্নাঘরে আর দেখে সুধা বেশ মনোযোগ দিয়ে রান্না করছে। তো এরপরই সে তার স্পেশাল কফি বানাতে আসে। এটা দেখে সুধারও ইন্টারেস্ট জাগে, সেও এটা শিখতে চায়। তাই সে সুধাকে নিজ হাতে সেই কফি বানানো শেখাতে থাকে। এর মধ্যেই তারা দুজন একটু রোমান্টিক হয়ে যায়। যাক, এরপর তারা দুজন মিলে ব্রেকফাস্ট করতে বসে। তখন চন্দ্রা বলে যে আজকে অফিস যাওয়ার কোনো ইচ্ছে করছে না। সুধা বলে, তাই নাকি? কি ব্যাপার বলো তো শুনি। চন্দ্রা বলে, আজকে চিড়ের পোলাওটা বেশ ভালো হয়েছে। এই কথা শুনে তো সুধার রাগ হয়ে যায় আর বলতে থাকে, তোমরা ছেলেরা কি একটু সরাসরি কিছু বলতে পারো না? এটাও তো বলতে পারতে যে আজকে তোমার জন্য আমি অফিসে যাব না। এসব বলতে তোমাদের কি হয়? হ্যাঁ? তার কথা শুনে চন্দ্রা হাসতে থাকে। যাক, এরপর সুধা তাকে জানায়, আমার রুমমেট গার্গী আমাকে এখন বারবার কল করছে, তাই আমাকে হয়তো এখন চলে যেতে হবে। এটাই সেই গার্গী যার সাথে সে ঝগড়া করে চলে এসেছিল।
তারা অনেক ভালো ফ্রেন্ডও বলা যায়। তো সুধার যাওয়ার কথা শুনেই চন্দ্রার মনটা খারাপ হয়ে যায়। সুধা তখন বলতে থাকে, তবে আমি ভাবছি এখানে আরো কয়টা দিন থেকে যাই। কথা শুনেই তো চন্দ্রা খুশি হয়ে যায়। যাক, এরপরই তারা দুজনের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর দেখা যায় সুধার সাথে তার সেই ফ্রেন্ড গার্গী এসে দেখা করে। দুজনের মধ্যে সব ঝগড়াঝাটি শেষ হয়ে গেছে। তো গার্গী তাকে বলতে থাকে, তুমি তো অনেক ভালো অফার পেয়েছো, তাহলে এখান থেকে মুম্বাই কেন যেতে চাচ্ছ না? সুধা তখন বলে, আসলে এখানে চায়ের প্রেমে পড়ে গিয়েছি তো তাই। কথা শুনেই তো গার্গী বুঝে যায় যে তার বান্ধবী প্রেমে পড়েছে। তাই সে তাকে সেই ছেলের সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করে। সুধাও তাকে খুশি মনে চন্দ্রার ব্যাপারে জানায়। ওদিকে আমরা চন্দ্রাকে দেখি, তার ওই ভোপাল ছেড়ে অন্য জায়গায় ট্রেনিং এ যাওয়ার কথা ছিল। এটা তো অনেক বড় একটা অপরচুনিটি, কিন্তু সে তার বসকে বলতে থাকে, আমি কয়দিন ভোপাল থেকেই কাজ করতে চাই, কার্তিক না হয় আমার বদলে ট্রেনিং এ চলে যাবে। সে আসলে সুধার মতোই এখান থেকে এখনই যেতে চাচ্ছিল না, সে সুধার সাথে আরো সময় কাটাতে চাচ্ছিল। আর চন্দ্রার এই কথা শুনে তার কলিগরাও বুঝতে পারে যে সে একেবারে প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই তারাও আর কিছু বলে না। ওদিকে সুধার গার্গে একে অপরের সাথে কথা বলছিল, সেই সময়ই চন্দ্র এসে হাজির হয়। তাকে দেখে তো সুধা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে তাকে এখানে এক্সপেক্টই করেনি। সেই সময়ই সুধা তার কাছে ছুটে আসে আর বলতে থাকে, কি ব্যাপার এখানে যে? চন্দ্র জানায়, আমার ফ্ল্যাটমেটকে পিক করতে এসেছি। সুধা বলে, আচ্ছা তাই নাকি, আচ্ছা চলো, গার্গীর সাথে দেখা করবে। কথা শুনেই চন্দ্র নিজেকে একটু ঠিকঠাক করে নিচ্ছিল। এটা দেখে সুধা জিজ্ঞেস করে, কি ব্যাপার, গার্গীকে ইমপ্রেস করার ধান্দা নাকি? চন্দ্র বলে, হ্যাঁ অবশ্যই, কারণ একটা মেয়ের মন পর্যন্ত পৌঁছাতে হলে তার ফ্রেন্ডকে ইমপ্রেস তো করতেই হবে। কথা শুনে সুধা বেশ মজা পায়। যাক, এরপরই চন্দ্রা গার্গীর সাথে দেখা করে। দুজনের কথাবার্তা বেশ ভালোই হয়। তো গার্গী সেখান থেকে চলে গেলে তারা দুজন মিলে ঘুরতে বের হয়। দেখা যায় একটা জায়গায় গিয়ে তারা বসেছিল। সুধা হয়তো অনেক বেশি ঝাল কিছু খেয়ে ফেলেছিল, তাই তার ঝালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সেই সময় সে খেয়াল করে সেই একই জায়গায় একটু দূরে দাঁড়িয়ে আছে তার সাথে সেদিন দেখা করতে আসা সেই ছেলেটা। তাই সে বারবার লুকানোর চেষ্টা করে যাতে ওই ছেলে ওকে না দেখে, আর চন্দ্রাকেও সেটাই করতে বলে। কিন্তু চন্দ্রা তো সেই ছেলেকেই ডাক দিয়ে বসে আর সুধার সাথে দেখা করায়। সেই ছেলের সাথে ছিল তার ফিয়ন্সে। তারপরেও ছেলেটা এসে সুধার সাথে বেশ ভালো করে কথা বলে। আর এখানে আমরা এটাও জানতে পারি সুধার মার সাথে ছেলেটার মারও কথা হয়েছিল। আর এসব শুনে ছেলেটার ফিয়ন্সে এবার সন্দেহ করতে থাকে আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমাদের দেখা কিভাবে হয়েছিল, আর তোমার মাই বা সুধার মাকে কিভাবে চেনে? সুধার সাথেও যে তার বিয়ের কথা চলছিল, আর সেদিন যে তারা একে অপরের সাথে দেখা করতে গিয়েছিল, এটা তো আর এখানে বলা যাচ্ছিল না। তাহলে তার ফিয়ন্সে না জানি কি করত, সে বা সুধা কেউই তো ব্যাপারটা সামাল দিতে পারে না। সেই সময় চন্দ্রা কোনোভাবে ব্যাপারটা সামলে নেয়। এরপরে ছেলেটা তার ফিয়ন্সেকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় সুধা আর চন্দ্রা মিলে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। সুধা চন্দ্রাকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু চন্দ্রা ব্যাপারটা অ্যাভয়েড করতে চায়। সুধা তখন বলে, আরে বলো না, গার্লফ্রেন্ড থাকতেই পারে। চন্দ্র তখন বলে, আসলে গার্লফ্রেন্ড আছে। কথা শুনেই তো সুধা রেগে যায়, ও আমার সাথে বসে বসে ঝালঝাল ফুচকা খাবে, আবার গার্লফ্রেন্ডও রাখবে, এটা তো হবে না। তখন চন্দ্রা বলে, আরে এক্স গার্লফ্রেন্ড, আসলে গার্লফ্রেন্ড ছিল, ব্যাপারটা বলতে কেমন লাগে তাই এরকম বলেছি। সুধা তখন শান্ত হয় আর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার গল্প শুনবো, তবে এভাবে তো গল্প শুনতে ভালো লাগবে না, বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে করতে শুনবো। এরপরে তারা দুজন চলে যায় বাড়িতে। আর ড্রিঙ্ক করতে করতে চন্দ্রা তার নিজের গল্প বলতে থাকে যে অনেক আগে তার একটা গার্লফ্রেন্ড ছিল, আর সেই গার্লফ্রেন্ডের জন্য সে তার বাবার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে বিদেশে গিয়েছিল। তার গার্লফ্রেন্ড তো গিয়েছিল পড়াশোনা করতে, কিন্তু সে গিয়েছিল তার গার্লফ্রেন্ডের সাথে। কিন্তু দেখা যায় তার গার্লফ্রেন্ড সেখানে গিয়ে অন্য কারো প্রেমে পড়ে যায়। আর এরপরই বেচারা ভাঙা মন নিয়ে দেশে ফিরে আসে। তার বাবা অনেক রাগ করেছিল তার উপর, আর রাগ করাটাই স্বাভাবিক, খামোখা এতগুলো টাকা আমার জন্য তার নষ্ট হয়েছিল, তাই পরবর্তীতে আমি কষ্ট করে সেই টাকা বাবাকে শোধ করে দিয়েছি। কিন্তু তারপর থেকেই মা আমার বিয়ের পেছনে পড়ে গেল, এ কারণেই সারাক্ষণ বিয়ে বিয়ে করে। যাক, এরপর চন্দ্রা সুধাকে জিজ্ঞেস করে যে বিয়ে কেন করতে চাও না ঠিক করে বলো তো, আমার ব্যাপারে তো সবকিছু জেনে গেছো, এবার নিজের ব্যাপারেও বলো। সুধা এবার নিজের গল্প বলতে থাকে যে ছোটবেলায় যখন তার বাবা ছিল তখন তার অনেক বড় বড় স্বপ্ন ছিল, বাবাও তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতো। তার বাবা শুধু তাকে একটা কথা বলতো যে ভালো করে পড়াশোনা করো, ভালো মার্কস নিয়ে আসো, আমি তোমাকে বিদেশে পাঠাবো। সুধা বলে, আমার বিদেশে তো যাওয়া হয়নি, কিন্তু আমি বাবার কথা রেখেছিলাম, অনেক ভালো করে পড়াশোনা করে ভালো মার্কসও নিয়ে এসেছিলাম, আর এখন দেখো আমি একজন লয়ার, তাও ভোপাল ডিস্ট্রিক্ট কোর্টের। আর চন্দ্রা জানো, আমি এখানেই থামতে চাই না, আমি জীবনে আরো বেশি কিছু অর্জন করতে চাই। এই সব শোনার পর চন্দ্র তাকে জিজ্ঞেস করে,
সবই তো বুঝলাম, তবে তোমার বয়ফ্রেন্ড কয়জন ছিল? সুধা বলে ছিল অনেকেই, কিন্তু কাউকে মনের মতো মনে হয়নি। আর তারাও শুধু বিয়ে করতে চাইতো, আমারও তাতে পোষায়নি, তাই তারাও একসময় আমাকে ছেড়ে দিল, আর আমিও তাদের বাই বাই বলে দিলাম। এসব নিয়ে তারা দুজন হাসি ঠাট্টা করতে থাকে। এরপর কথায় কথায় চন্দ্র তাকে বলে, তো ভোপাল থেকে কবে যাচ্ছ শুনি? এই কথা শুনে সুধা অবাক হয়। চন্দ্রা বলে, কেন, তুমি মুম্বাই যাচ্ছ না? সুধা বলে, ভাবছি, এখনো জানি না কি করব। চন্দ্রা তখন বলে, দেখো সরি, আমি আসলে অ্যাক্সিডেন্টালি তোমার অফার লেটারটা দেখে ফেলেছিলাম, টেবিলেই ছিল ওটা, তাই প্লিজ আমাকে ভুলভাবে নিও না। আর দেখো, আমি অনেক ভালো করেই বুঝতে পারছি এটা তোমার ক্যারিয়ারের জন্য কত বড় একটা অপরচুনিটি। যাক, এরপরে সে তাকে কংগ্রেচুলেশনস জানায়। কিন্তু সুধা তো চিন্তাতেই পড়ে যায় আর জিজ্ঞেস করে, আমি যদি চলে যাই তোমার খারাপ লাগবে না? চন্দ্রার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরপর সুধা তাকে বলতে থাকে, আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস কনফেস করতে চাই। আমি আসলে সেদিন তোমার ডায়েরিটা খুঁজে পেয়েছিলাম। এরপর সে তাকে তার সেই স্কেচ করা ক্যাফের ছবিটা দেখায় আর বলতে থাকে, এই ক্যাফের ব্যাপারে কি তুমি সিরিয়াস, নাকি জাস্ট এমনি এঁকে রেখেছ? চন্দ্রা বলে, এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন। এরপর সে তাকে বলতে থাকে, ছোটবেলায় সে যখন তার দাদুর সাথে ক্যাফেতে যেত, সেখানে তার দাদু ঘন্টার পর ঘন্টা বসে থাকতো আর সবাই যাওয়ার সময় দাদুর সাথে কথা বলে যেত। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতো, আর আমার দাদুও সেখানে অনেক বেশি হ্যাপি থাকতো। আর তখন থেকেই আমার মাথায় একটা ক্যাফে বানানোর চিন্তা আসে, যেখানে মানুষ এসে কিছুক্ষণের জন্য হলেও হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করতে পারবে। তো এরপরই সুধা তাকে দেখায় যে, দেখো, আমি তোমার ড্রিম ক্যাফের একটা নাম দিয়েছি, মুসাফির, দেখো তো কেমন লাগে। তো এটা দেখে চন্দ্রা ভীষণ খুশি হয়ে যায়। এই নামটাও তার অনেক ভালো লাগে। আমরা বুঝতে পারি তারপরই হয়তো এই মুসাফির ক্যাফের যাত্রা শুরু হয়েছিল। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা সেই ট্রাভেল ব্লগারকে দেখতে পাই যে চন্দ্রাদের ইন্টারভিউ নিতে চেয়েছিল। তো সে আজ তাদের ইন্টারভিউ নিচ্ছে, এই ক্যাফে সম্পর্কে তাদের সম্পর্কে জানার চেষ্টা করছে। তো সে চন্দ্রাকে জিজ্ঞেস করে, এই ক্যাফের নাম মুসাফির ক্যাফে কিভাবে রাখলেন? চন্দ্রা জানায়, এটা আসলে আমাকে অনেক বছর আগে একজন গিফট করেছিল। তো এখানে তারা এই ক্যাফে সম্পর্কে আরো বিভিন্ন কিছু বলতে থাকে। এরপর তারা এটাও জানায় তাদের কিভাবে দেখা হয়েছিল, আর তারা এখনো পর্যন্ত বিয়ে করেনি, কিন্তু একে অপরের জীবনের চলার পথের সঙ্গী হয়ে আছে। তো এই সবকিছু শুনে ওই ব্লগার মেয়েটিও ভীষণ খুশি হয়। যাক, এখান থেকে দৃশ্য আবারও চলে আসে অতীতে। আর এবার দেখা যায় সুধা ডিসিশন নিয়েই ফেলে যে সে ভোপালে আরো কয়েকটা দিন থাকতে চায়। তাই সে তার সিনিয়রকে একটা মেইল পাঠিয়ে দেয়। আর এই সবকিছু তো সে করছিল চন্দ্রার জন্য। সে গার্গীকেও এটা জানিয়ে দেয় যে সে এখনই মুম্বাই যাচ্ছে না। এরপরই সে চন্দ্রের কাছে এসে অনেকটা ভালোবাসা নিয়ে তাকে জড়িয়ে ধরে। তাদের পথ কোন দিকে যাবে সেটা তারা জানে না, কিন্তু এই মুহূর্তটা তারা নিজেদের মতো করেই অনুভব করতে চায়। একে অপরের সাথে সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করতে চায়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা সেই রাহিলকে দেখতে পাই, সেও একজন রাইটার ছিল। আর এই মুসাফির ক্যাফেতে এসে সে প্রায়ই সবাইকে তার গল্প পড়ে শোনাতো, আর মানুষজনও সবাই বেশ আগ্রহ নিয়ে তার গল্প শুনতো। তো সে আজ এখানে ভালোবাসা নিয়ে গল্প বলছিল, আর এইসব কথা চন্দ্রার প্রীতিও শুনছিল। কিন্তু এই কথাগুলো শুনে চন্দ্রা কেমন যেন একটু অন্য মনস্ক হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। ব্যাপারটা প্রীতিও খেয়াল করে, কিন্তু সে এটা নিয়ে কিছুই বলে না। তো এরপরে দেখা যায় চন্দ্রা খুব মনোযোগ দিয়ে একটা ডিশ রেডি করছিল। ঠিক সেই সময় সেখানে প্রীতি এসে হাজির হয়। সে এসেই বলতে থাকে, এই যে মায়ের কল আসছে, তার মানে নিশ্চয়ই তুমি তার কল ইগনোর করেছো, তাই আমাকে কল দিচ্ছে। তো এরপরই সে কল রিসিভ করে, আর তখনই দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় চন্দ্র তার মায়ের সাথেই ফোনে কথা বলছিল। তার মা তো এখনো বিয়ে বিয়ে করেই যাচ্ছে। সে তাকে একটা মেয়ের ছবি দেখতে বলে, কিন্তু চন্দ্র তাকে বারবার মানা করতে থাকে। কিন্তু সেখানে বসে থাকা সুধা তার সাথে মজা নিতে থাকে আর বলতে থাকে, দেখো না মেয়েটা কেমন। তো সে এটা ওটা বলতে থাকলে চন্দ্র তখন তাকে কোনোভাবে চুপ করায় আর মার সাথেও কথা শেষ করে ফোনটা কাটে, কারণ সে এখন কোনোভাবেই বিয়ে করতে চায় না। এরপর সুধা তাকে বলতে থাকে, একবার দেখা করে নিতে কি বা হতো। চন্দ্রা বলে, না, আমি দেখা করব না। সুধা বলতে থাকে, তাহলে একবার আমাকে মেয়েটার প্রোফাইল দেখিয়ে দাও, একবার ছবি দেখাও। কিন্তু চন্দ্রা বলে, না, আমি আর কোনোটাই করব না, কারণ আমি খুব ভালো করেই জানি যে তুমি আগে ওই মেয়েটার প্রোফাইল দেখবে, তার ছবি দেখে তাকে জাজ করবে, এরপর আমাকে কনভিন্স করবে যে করেই হোক মেয়েটার সাথে দেখা করার জন্য। আর তারপর যখন আমি মেয়েটার সাথে দেখা করতে যাব, তখন তুমি পাশে বসে বসে এইসব তামাশা দেখবে, তাই না? আমার খুব ভালো করে জানা আছে আমি কোনোভাবেই তোমাকে ছবি দেখাবো না। সুধাও এই কথা শুনে তখন তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। সে জোর করে তার মোবাইলটা নিয়ে নেয়, আর এবার তো শুরু হয়ে যায় তাদের খুনসুটি। এরপর চন্দ্র তাকে বলতে থাকে, আমার তো এখন মনে হয়
আমার জীবনে আর কাউকেই দরকার নেই। সুধা জিজ্ঞেস করে, কেন শুনি? কাউকে পেয়ে গেছো? কে সেই অপ্সরা? চন্দ্রা তখন বলতে থাকে, এই যেই মেয়েটা আমার পুরো ঘরে কবজা করে বসে আছে, মাঝে মাঝে পপকর্ন বানায়, আমাকে এটা ওটা বানিয়ে খেতে দেয়, আমার টি শার্ট পরে, আর আমার পুরো সাজানো গোছানো ঘরটাকে একদম এলোমেলো করে রাখে। অর্থাৎ দুজনই দুজনকে খুব পছন্দ করত, খুব ভালোবাসতো, কিন্তু সরাসরি বলতো না। আর সুধা তার কাছ থেকে এসব কথা শুনে ঠাস করে উঠে বসে আর বলতে থাকে, কি বললে তুমি? আমি ঘর এলোমেলো করে রাখি? আর আমি তোমার টি শার্ট কবে পরলাম? আমি তোমার টি শার্ট পরি না, বুঝতে পারলে? তখন চন্দ্রা তাকে দেখিয়ে বলে, সে এখন যে টি শার্ট পরে আছে এটাও তারই টি শার্ট। সুধা তখন বলে, ও এটার কথা আলাদা, এটা আমার পছন্দ হয়েছে আর অনেক বেশি কমফোর্টেবল, তাই আমি এটা পরেছি। তো এইভাবেই তারা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সময়টা কাটিয়ে দেয়। এরপরে দুজন মিলে তাড়াতাড়ি রেডি হতে থাকে, কারণ যার যার কাজে বেরোতে হবে যে। তো চন্দ্র যখন রেডি হচ্ছিল তখনই তার বাসার মেয়েটা তাদের বাসার সকল কাজ করে বেরিয়ে যাচ্ছিল। এটা দেখে চান্দার তাকে আটকায় আর জিজ্ঞেস করে, কেউ কিছু জিজ্ঞেস করেনি তো? মেয়েট বলে, হ্যাঁ জিজ্ঞেস করেছিল তো, পাশের বাসার আন্টি জিজ্ঞেস করেছিল। আমি বলেছি উনি আপনার চাচাতো বোন। এই কথা শুনে চান্দার তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, তাই নাকি? মেনে নিল তোমার কথা? মেয়েট বলে, তা তো বলতে পারি না, আমি কি গিয়ে জিজ্ঞেস করব? চান্দার বলে, আরে আরে না থাক, এসব আর জিজ্ঞেস করতে হবে না। এরপর সুধা সেখানে আসলে চন্দ্র তাকে বলতে থাকে, আচ্ছা আজকে কাজ বাদ দিলে হয় না? সুধা বলে, আজকে সম্ভব না, আজকে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে যেতেই হবে। তবে হ্যাঁ, আমাদের প্ল্যান কিন্তু ক্যান্সেল হচ্ছে না, সেটা অবশ্যই হবে। এ কথা শুনেই তো চন্দ্রার খুশি হয়ে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। চন্দ্র তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল, তো কথায় কথায় তার মা তাকে বলে, এবার দিওয়ালিতে বাড়ি আয় না, অনেকদিন তোকে দেখি না, আর প্রীতিকেও নিয়ে আয়, তোর বাবার সাথেও দেখা করিয়ে দিতে পারবি। কিন্তু চন্দ্র বলে, মা আমরা এখানেই ঠিক আছি, আর আমি দিওয়ালিতে আসতে পারবো কিনা বলতে পারছি না, আর ওটা তো পিক টাইম থাকে, আর ক্যাফেতে বেশ ঝামেলাও থাকে, তাই আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না। তার মা তাকে বিয়ের ব্যাপারেও বলতে থাকে, কিন্তু সেই সব ইগনোর করে তার মার কল কেটে সেখান থেকে চলে যায়। তখনই দেখা যায় প্রীতির মোবাইলে রাহিল মেসেজ দেয় যে হাঁটতে যাবে। এরপর আর কি, দুজন মিলে জঙ্গলের রাস্তায় হাঁটতে বেরোয়। রাহিল তখন বলতে থাকে, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করি? প্রীতি বলে, চন্দ্রের ব্যাপারে জিজ্ঞেস করবে তাই না? রাহিল হেসে বলে, না না, শুধু তার ব্যাপারে না, ব্যাপারটা তোমার সাথেও কানেক্টেড। যাক, এরপর সে বলতে থাকে, আজকে আমি যখন ভালোবাসা নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে পুরাতন ভালোবাসা, সেই সময়ই আমি খেয়াল করেছি চন্দ্রের মুখটা কেমন মলিন হয়ে গেল। তার মানে সে এখনো সেই পুরনো স্মৃতি মনে করে। আর তারপর আমি তোমাকে দেখেছি, তোমাকে দেখে যেটা বুঝলাম, তুমি সবকিছু একসেপ্ট করে নিয়েছো। ব্যাপারটা অনেক বেশি সুন্দর, কিন্তু এত কিছুর পরেও তুমি কিভাবে তার সাথে আছো, কিভাবে তাকে ভালোবাসতে পারছো? প্রীতি জানায়, এগুলো কোনো ব্যাপার না, আমি তাকে তার অতীত জেনেই ভালোবেসেছি। তার একটা কষ্টের অতীত ছিল, একটা ভালোবাসা ছিল, আর আমি কখনোই সেটাকে রিপ্লেস করতে চাই না। কারণ সেই ভালোবাসা যদি চন্দ্রের জীবনে না আসতো, তাহলে আমিও হয়তো আজকে তার জীবনে থাকতাম না। তবে হ্যাঁ, আমার সেটা নেই, আমার লাইফে কোনো ট্র্যাজিক লাভ স্টোরি নেই। আর একটা কথা, আমার লাইফের গল্পে কিন্তু তোমার কোনো রোল নেই। এসব কথা শুনে রাহিল হাসতে থাকে। তবে সে তাকে এটাও বোঝায় যে তুমি যেভাবে ভালোবাসছো, এভাবে কি শেষ পর্যন্ত যেতে পারবে? তার এসব কথা আজ প্রীতিকে খুব ভাবায়। দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় চন্দ্রের কাছে দিল্লিতে শিফট হওয়ার অফার আসে। তার বস তাকে বলতে থাকে, তুমি সেখানে থাকলে তোমার পরিবারের সাথেও থাকতে পারবে, তাই চিন্তা করে দেখো। এদিকে আমরা সুধাকে দেখি, সে তার ক্লায়েন্টের সাথে কথা বলছিল। তার ক্লায়েন্ট বলতে থাকে, বিয়ের এত বছর পর আমার নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে। এতদিন অনেক কষ্ট করে এই সম্পর্কটা বজায় রেখেছি, মানুষ কি ভাববে, কিভাবে কি করব, এই সব কিছুর জন্যই পিছিয়ে যাচ্ছিলাম, সবকিছু মুখ বুঝে সহ্য করছিলাম। কিন্তু আজ সত্যিই তুমি আমাকে বাঁচালে। সুধারও তার কথাগুলো শুনে বেশ খারাপ লাগে, তাই সে তাকে বলে, ম্যাম আপনার যদি কখনো দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আছি আপনার পাশে। তার এই কথা শুনে তার ক্লায়েন্টও ভীষণ খুশি হয়। এরপরে দেখা যায় তার মায়ের ফোন আসে। তার মা তাকে জিজ্ঞেস করতে থাকে, মুম্বাইয়ের ব্যাপারে কি ভাবলে? সুধা জানায়, মা এখন এখানে কিছু জরুরি কেস আসছে, ওগুলো শেষ হোক, তারপর দেখা যাবে। যাক, এরপর তার মা জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে এটা বলতো, তোর যে নতুন ফ্ল্যাটমেট চান্দা, ওর কি খবর? ওর সাথে আমাকে একদিন কথা বলিয়ে দিস। তো বোঝা যায় সুধা তার মাকে চন্দ্রার কথা চান্দা বলেছে, তাই তার মাকে কোনোভাবে সে অ্যাভয়েড করে যে মা সে অনেক ভালো, পরে একদিন কথা হবে, এখন রাখছি হ্যাঁ। এই বলে সে তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। এরপরই সুধা আর চান্দার দুজন মিলে কিছু সুন্দর সময় কাটাতে থাকে। তখন সুধা চন্দ্রাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে হয়, কাহিনী কি কখনো একেবারে শেষ হয়ে যায়? চান্দার বলে, না,
কাহিনী শেষ হয় না, তবে কাহিনীর ক্যারেক্টারগুলো সময়ে সময়ে বদলে যায়। যাক, এভাবেই তাদের কথাবার্তা চলতে থাকে। এরপর সুধা জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, আমার সাথে কাটানো কোন মুহূর্তটা তোমার সব সময় মনে থাকবে? চন্দ্র তখন জানায়, ওই যে সেদিনের কথা, যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো, ওই যে রেস্টুরেন্টে, আর তুমি আমাকে রিজেক্ট করলে। সুধা বলে, আচ্ছা এরপর? চান্দার জানায়, এরপর ওই দিন যেদিন রাত 2টোর সময় তুমি আমাকে কল করে বললে তোমাকে নিতে যেতে। এরপর যেদিন সকালবেলা প্রথম আমরা দুজন কাছাকাছি আসলাম, সেদিন। এই সবকিছু শুনে সুধা একটু একটু করে তার কাছে আসতে থাকে। কিন্তু লাইব্রেরিতে আশেপাশে আরো লোকজন ছিল, তারা তাদের এসব দেখছিল, তাই চান্দার একটু লজ্জাই পেয়ে যায় আর সুধার কাছ থেকে একটু সরে যায় আর তাকে বলতে থাকে, দেখো আশেপাশে মানুষজন দেখছে। সুধা বলে, তাহলে চলো আমরা আমাদের সেই জায়গায় যাই যেখানে তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। অর্থাৎ তারা তাদের ঘরে চলে আসে, কিন্তু এখানে আসার পরই দেখা যায় কারেন্ট চলে গেছে। তাই তারা দুজনেই মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করে। কিন্তু সেই সময়ই সুধার মনের মধ্যে চলছিল অন্য কিছু। সে ধীরে ধীরে চন্দ্রার কাছে এগিয়ে আসে। চন্দ্রাও তখন নিজেকে আর সামলাতে পারে না, সেও তখন সুধাকে আলিঙ্গন করতে থাকে। আর এই প্রথম তারা এতটা কাছাকাছি আসে, এইভাবে ঘনিষ্ঠ হয়। এই সবই ছিল তাদের কাছে একেবারে স্বপ্নের মতো। তারা এই মুহূর্তটা অনেক সুন্দর করে কাটায়। এখান থেকে এই দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। সকাল হতেই চন্দ্রার ঘুম ভাঙে, কিন্তু সে তার পাশে প্রীতিকে খুঁজে পায় না। এটা দেখেই তো সে অনেক বেশি অস্থির হয়ে যায় যে প্রীতি কোথায় গেল। সে বারবার প্রীতিকে খুঁজতে থাকে। তো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখে প্রীতি একা একা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তাকে দেখেই তো চান্দার দ্রুত তার কাছে গিয়ে হাজির হয়। প্রীতিকে দেখেই বোঝা যাচ্ছিল তার মনটা ভীষণ খারাপ, কিন্তু সে সব চান্দারকে বুঝতে দিতে চায় না। কিন্তু চান্দারও তো নাছোড় বান্দা, সে তাকে জিজ্ঞেস করতে থাকে তার কি হয়েছে, তার মন খারাপ কেন, কি নিয়ে এত চিন্তা করছে। সে তাকে বলতে পারে। তো তার অনেকবার জিজ্ঞেস করার পরই প্রীতি তাকে বলে যে আসলে আমার খুব ভয় হচ্ছে, এরকমটা আমার আগে কখনো চিন্তা হয়নি, তবে আজকাল কেন যেন এসব নিয়ে চিন্তা হয়। চন্দ্রা জিজ্ঞেস করে, কি নিয়ে চিন্তা হয় বলবে তো? প্রীতি বলে, আচ্ছা কখনো যদি সুধা তোমার সামনে এসে আবারও হাজির হয় তখন কি হবে? তখন কি তুমি আমাকে ভুলে যাবে? কি করবে তুমি? তার এই কথা শুনেই চন্দ্রা হেসে দেয় আর বলতে থাকে, এসব কি চিন্তা করছো তুমি? যা চলে গেছে তা তো গেছেই, আর সে যাওয়া 7 বছর পার হয়ে গেছে। 7 বছরে অনেক কিছুই বদলে গেছে, তাই এসব নিয়ে আমি এখন আর কোনো চিন্তা করি না। আমি তোমার সাথেই অনেক হ্যাপি আছি, তাই তুমিও এসব চিন্তা করো না তো। এসব উটকো চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। এই বলেই সে তাকে জড়িয়ে ধরে। প্রীতিও তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। দৃশ্য চলে আসে অতীতে। দেখা যায় সুধা আর চন্দ্রা দুজন মিলে আকাশের নিচে শুয়ে শুয়ে সময় কাটাচ্ছিল। চন্দ্রা তখন তাকে বলতে যায় যে আমার মনে হয় আমি প্রেমে পড়ে গেছি, কিন্তু এই কথাটা শেষ করার আগেই সুধা বলে, আমি জানি। এই কথা শুনে চন্দ্রাও হেসে দেয়। এরপর সুধা বলতে থাকে, আমরা এখন যে মুহূর্ত পার করছি এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বলো? বিয়ে করে কি বা চেঞ্জ হবে, নতুন কি হবে বলো তো? চন্দ্রা তখন বলে, হানিমুন? হ্যাঁ, বিয়ে না করে তো কেউ হানিমুনে যেতে পারে না, বিয়ে করলেই না বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যাওয়া যাবে। এই কথা শুনেই সুধা বলতে থাকে, এই ব্যাপার? তাহলে এখনই টিকিট বুক করছি, চলো কালই আমরা ঘুরতে বেরিয়ে যাব। চন্দ্রা বলে, কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? সুধা বলে, হ্যাঁ, অলরেডি আমি টিকিট বুকও করে ফেলেছি, আমরা ঘুরতে যাচ্ছি, বিয়ে ছাড়াই আমরা হানিমুনও করে আসবো। এসব শুনে চন্দ্র হাসতে থাকে আর বলতে থাকে, তুমি আসলেই একটা পাগল। তো তারা তো নিজেদের মধ্যেই খুনসুটি নিয়ে ব্যস্ত। ওদিকে দেখা যায় তাদের কারো একজনের মা সকালবেলা ভোপাল আসতে চলেছে। সেই মেসেজ সে দেয় ঠিকই, কিন্তু তাদের মধ্যে কেউই সেটা টের পায় না। আর এদিকে ফোনটাও যায় বন্ধ হয়ে। এরপর না জানি তাদের জীবনে কি হতে চলেছে। এরপর দেখা যায় দৃশ্য চলে আসে বর্তমানে। মুসাফির ক্যাফেতে আজকে আর একজন লেখক এসেছে, আর সে তার গল্প সবাইকে শোনাচ্ছিল। চন্দ্রাও সেসব বেশ মনোযোগ দিয়ে শুনছিল। ঠিক সেই সময়ই সেই কৌশল আসে তার কাছে আর বলতে থাকে, তুমি তো সেই চন্দ্র তাই না? মনে আছে আমাকে? আমি কৌশল, ওই যে ক্যাফেতে সুধার সাথে ছিলে সেদিন। চন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। এরপর কৌশল তার স্ত্রীকে দেখায়, সেই যে আমরা তার ফিয়ন্সেকে দেখেছিলাম, সে তাকেই বিয়ে করেছে। আর আজ তারা এখানে এসেছে তাদের অ্যানিভার্সারি ট্রিপে। এরপর সে চন্দ্রকে সুধার কথা জিজ্ঞেস করে।
চন্দ্রার মুখটা তখন একটু মলিন হয়ে যায়। এরপরই প্রীতি সেখানে আসলে সে প্রীতির সাথে কৌশলের পরিচয় করিয়ে দেয়। কৌশলও সবকিছু বুঝতে পারে যে সুধার সাথে এখন তার আর কোনো সম্পর্ক নেই, তাই সে এসব নিয়ে আর কথা বাড়ায় না। ভালো মন্দ কুশল বিনিময় করে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় অতীতে। সুধা তো বেশ আরাম করে ঘুমাচ্ছিল, তখনই তাকে চান্দার এসে বারবার ডাকতে থাকে। সুধা তো কিছু বুঝেই উঠতে পারে না, আর তখনই সে তার মায়ের সেই মেসেজটা দেখতে পায়। এটা দেখেই তো তাদের অবস্থা খারাপ যে এখন তারা কি করবে। সুধা তো তাড়াতাড়ি উঠে এটা ওটা গুছানো শুরু করে, আর তার এসব হুড়পাড় দেখে চান্দ্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। সুধা তখন বলে, কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? আমাকে হেল্প করো, 5 মিনিটের মধ্যেই আমাকে বেরোতে হবে। মানে কাল রাতে যে মেসেজটা এসেছিল সেটা চান্দ্রার মা করেছিল, তাই এখন সে তাড়াহুড়ো করে গার্গীর কাছে যাওয়ার জন্য ছুটতে থাকে। চান্দ্রা তখন তাকে থামায় আর বলতে থাকে, আচ্ছা আমার এখানেই থাকো না, আমি না হয় বলে দিব যে তুমি আমার কলিগের বোন বা অন্য কিছু। সুধা বলে, কোনো চেষ্টাও করো না। চান্দ্রা তখন বলতে থাকে, তাহলে কি সত্যি বলে দিব? সুধা তখন বলে, না এটা তো কখনোই না। এই বলে সে যখন বেরোতে যাবে তখনই দেখা যায় চান্দ্রার মা এসে হাজির। সে তখন তাড়াতাড়ি সুধাকে ঘরের ভেতর ঢোকায়। এরপরই চান্দ্রার মা এসে কলিং বেল বাজালে চান্দ্রার তো বেশ এক্সাইটেড হয়ে তার মার কাছে আসে আর বলে, মা তুমি কেমন আছো, কখন আসলে? তার মা বলতে থাকে, কেন, আমি তো তোকে মেসেজ করেছিলাম। এরপরই সে সেখানে সুধাকে দেখতে পায়। চান্দ্রা তখন কি বলবে, তাই সে তাকে বলতে থাকে, এটা আমার কলিগের বোন মা। তখন চান্দ্রার মা সুধাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ওর সাথে একসাথে কলেজে পড়েছিলে নাকি? তখন সুধা বলতে থাকে, আসলে সকাল সকাল আমার গায়ে কফি পড়ে গিয়েছিল তো, তাই এখানে এসেছিলাম। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়, আর চান্দ্রাও বলে, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও। কিন্তু চান্দ্রার মতো ঠিকই সবকিছু বুঝতে পারে, তাই সে সুধাকে আটকায় আর বলতে থাকে, থাক, চলো চলো ভেতরে চলো। সুধা তো বারবার মানা করতে থাকে, কিন্তু চান্দ্রার মতো তাকে কোনোভাবেই ছাড়তে রাজি না। চান্দ্রাও তখন কি করবে কিছুই বুঝতে পারে না। আর ওইদিকে তো তার প্রতিবেশী আন্টিও এই সবকিছু দেখছিল। যাক, এরপরই চান্দ্রা আর সুধা দুজনেই চান্দ্রার মায়ের সামনে অপরাধীর মতো বসে থাকে। তারা কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছিল না। এরপর চান্দ্রার মা সুধাকে জিজ্ঞেস করে, সুধা তুমি কি করো? তো এই প্রশ্নের উত্তর চান্দ্রা দেয় যে, মা ও লয়ার স্টুডেন্ট। চান্দ্রার মা তখন বলে, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি তোমার নাম সুধা? সুধা তখন হেসে বলতে থাকে, হ্যাঁ আন্টি, আমি লয়ার স্টুডেন্ট ছিলাম আর এখন লয়ার। ভোপাল ডিস্ট্রিক্ট কোর্টে আমি প্র্যাকটিস করছি। তো এরপর চান্দ্রার মা জিজ্ঞেস করে, তো কবে থেকে তোমরা একসাথে রয়েছো? সুধা সরাসরি বলে, এই তো 1-1.5 মাস ধরে। তো এই কথা শোনার একটু পরই চান্দ্রার মায়ের মাথা কাজ করে। সে চান্দ্রাকে বলে, এটা কি সেই সুধা, সুধা ত্রিপাঠী যার সাথে আমি কয়েক মাস আগে তোমাকে দেখা করিয়েছিলাম? চান্দ্রা তো ভয়ে ভয়ে বলে, হ্যাঁ। তো এরপর চান্দ্রার মা সুধাকে জিজ্ঞেস করতে থাকে, তোমার মাই তো রাতলামে থাকে তাই না? সুধা বলে, হ্যাঁ আন্টি, ঠিকই বলেছেন। তো তারা এসব নিয়ে কথা বলছিল, ঠিক সেই সময়ই তাদের কাজের মহিলাটা চলে আসে। কিন্তু সে এসেই চান্দ্রার মাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। যাক, এরপর সুধা কোনোভাবে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে, আর চান্দ্রাও তাকে কোনো মতে বাইরে দিয়ে আসে। আর এরপর মার সামনে অপরাধীর মুখ নিয়ে এসে দাঁড়িয়ে থাকে। তার মা তাকে জিজ্ঞেস করে, তুই তো এই সম্পর্কের জন্য মানা করে দিয়েছিলি, তাহলে? চান্দ্রা তখন বাহানা বানাতে থাকে আর বলতে থাকে, মা আমার অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, এখন এসব কথা বলার সময় নেই, আমরা সন্ধ্যায় কথা বলি। এই বলে সেও সেখান থেকে কেটে পড়ে। তার মা আর কিছুই বলে না। যাক, এরপরই সে রেডি সেডি হয়ে নিচে নেমে আসে। সুধা তখনও তার জন্য অপেক্ষা করছিল। তারা দুজন মিলে এই ব্যাপারটা নিয়ে বেশ হাসি ঠাট্টা করতে থাকে। আর এই সবকিছু চান্দ্রার মা উপর থেকে দেখে। এদিকে হাঁটতে হাঁটতে সুধা জিজ্ঞেস করে, তুমি সত্যি কথা কেন বললে না চান্দ্রা? চান্দ্রা বলতে থাকে, তো কি সত্যি কথা কিভাবে বলতাম? যে মা সুধা আমার গার্লফ্রেন্ড, আর আমরা বিয়ের আগেই হানিমুনের প্ল্যান করে ফেলেছি, কারণ তুমি তো বিয়ে করবে না, তো আমি কি বলতাম? সুধা তখন বলতে থাকে, আমি তোমার গার্লফ্রেন্ড, এটা আমি তোমাকে কখন বললাম? চান্দ্রা জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে আমি তোমাকে কি বলবো শুনি? সুধাও তখন দুষ্টুমি করে বলতে থাকে, মাকে বলতে যে এটা সুধা, আর সে শুধু ছেলেদের সঙ্গ চায়। এসব শুনে চান্দ্রা হাসতে থাকে। এরপর তাকে বলতে থাকে, আচ্ছা চলো তোমাকে গার্গীর বাসায় রেখে আসি। সুধা বলে, না আমি নিজেই যেতে পারবো, আর সন্ধ্যায় দেখা হচ্ছে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা চান্দ্রার মাকে দেখতে পাই। সে সারা ঘর ঘুরে ঘুরে তাদের কর্মকাণ্ড দেখতে থাকে যে তারাই কদিন ধরে কি কি করেছে। যাক, এরপরই সে এটা ওটা দেখে ঘরের সেই মেয়েদের কাছে আসে আর তাকে শাসাতে থাকে যে তুমি আমার সাথে মিথ্যা বলেছ, সত্যি করে বলো ওই মেয়েটা এখানে কতদিন ধরে রয়েছে। মেয়ে তো এই সবকিছু না জানার ভান করতে থাকে আর একটার পর একটা মিথ্যা বলতে থাকে। তো এরপরে চান্দ্রার মা জিজ্ঞেস করে, আচ্ছা আমার ছেলে কি খুশি আছে এই মেয়ের সাথে? মেয়ে জানায়, হ্যাঁ সে তো অনেক খুশি, ভাইয়া তো আজকাল সকালে উঠে গানও গায়। এইসব কথা শুনে চান্দ্রার মাও খুশি হয়ে যায়, কারণ সন্তানের ভালো থাকাটাই তো আসল কথা। দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় রাহিল এসে আজকে চান্দ্রার সাথে কথা বলতে চায়। তারা দুজনের পর কফি খেতে খেতে গল্প করতে থাকে। তো রাহিল জানায়
সে আগামী সপ্তাহেই বালি যাচ্ছে। চন্দ্রের কথা শুনে বলে, তাই নাকি? প্রীতি তোমাকে অনেক মিস করবে কিন্তু। এই নিয়ে তারা দুজন হাসি ঠাট্টা করতে থাকে। চন্দ্রের পর বলতে থাকে, তুমি আসলে অনেক লাকি বলো, তোমার লেখা দিয়ে কত মানুষের মনে ঘর বানিয়েছো। রাহিল বলতে থাকে, আমার তো মনে হয় তুমি লাকি। দেখো কত সুন্দর করে সব গুছিয়েছো, জীবনটা কত হ্যাপি তোমার, আর কি চাই জীবনে। চন্দ্র তখন বলতে থাকে, দেখো আমিও জীবনে অনেক দৌড়েছি, কিন্তু একটা সময় এসে আমিও থিতু হয়েছি। এই সবকিছু সে বলছিল ঠিকই, কিন্তু তার মনের কোনায় কোথাও একটা কষ্ট লুকিয়েছিল, যে ব্যাপারটা রাহিল খুব ভালো করেই খেয়াল করে। রাহিল তখন বলতে থাকে, তুমি জীবনে যা যা চেয়েছিলে সবকিছু পেয়েছো তাই না? চন্দ্র বলে, আমি জীবনে কিছুই চাইনি, এখন যা আছে সেটাই আমার কাছে সব। রাহিল এসব নিয়ে আর কথা বাড়ায় না। দৃশ্য চলে আসে প্রীতির কাছে। সে সুন্দর একটা জায়গায় বসে বসে নিজের লেখালেখি করছিল। দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় সুধা গার্গীর কাছে চলে এসেছে। গার্গী আর সে মিলে মজার মজার গল্প করতে থাকে। গার্গী বলতে থাকে, কি একটা ব্যাপার হলো, চন্দ্র শর্মার বাড়িতে মেয়ে সহ তাকে পাওয়া গেল। সুধাও তখন এসব নিয়ে মজা করতে থাকে। তো গার্গীর পর জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা চন্দ্রার মা কি বললো বলতো? সুধাও তখন অভিনয় করে দেখাতে থাকে, আর দুজন মিলে বেশ মজা করতে থাকে। তো এরপর সে গার্গীকে জানায়, তবে যাই বলিস না কেন তার মা বেশ সুইট ছিল। গার্গী তখন বলতে থাকে, আচ্ছা ছেলে সুইট, তার মাও সুইট, দুজনকেই তোর পছন্দ হয়ে গেছে। এবার যদি তার মা তোর মাকে কল করে তোদের বিয়ে ঠিক করে ফেলে তখন? কিন্তু সুধা তো এইসব কথা কোনো পাত্তাই দেয় না। গার্গী তখন সুধাকে বলতে থাকে, শোন, আমি তোর চেহারায় স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোর এবার সত্যিকারের ভালোবাসা হয়ে গেছে। তুই সত্যি সত্যি ওই ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলেছিস। সুধা তখন বলতে থাকে, তো এই সত্যিকারের ভালোবাসা যে আমাদের জন্য ঠিক, এটা তোকে কে বলেছে? গার্গী তখন বলে, আচ্ছা বাদ দে, আমাকে এটা বল, তোর কি টেনশন হচ্ছে না তার মা যদি আবারও বিয়ে নিয়ে ঝামেলা শুরু করে দেয়, প্রেশার ক্রিয়েট করতে থাকে? সুধা তখন বলে, তখন আর কি, চন্দ্রা সেটাই করবে যেটা তার মন চায়, আর আমি অত কিছু ভাবি না, আমার কাছে এখন যা আছে সেটাই আমার জন্য এনাফ। গার্গী তখন বলে, তুই একটা ইউজলেস। এর মধ্যেই সুধার সিনিয়রের কাছ থেকে কল আসে, আর সে তাকে বলে, তোমাকে তো মুম্বাই যেতেই হবে। এবার এই কথা শুনে সুধা তো ভীষণ চিন্তায় পড়ে যায় যে সে এবার কি করবে। এদিকে আবার চন্দ্রার মা তাকে ফোন করে ডেকে নেয় তার সাথে এসব বিষয়ে কথা বলার জন্য। তো সে যখন খাওয়া দাওয়া করছিল তখন তার মা তাকে দেখায়, এই যে তোমরা যে হানিমুনে যাচ্ছ, বিয়ে না করেই চলে যাচ্ছ। তার মা জিজ্ঞেস করতে থাকে, তুই আমাকে মিথ্যা বললি কেন? চন্দ্রা বলে, কিভাবে বলতাম তোমাকে বলো, যে আমি যে মেয়েকে মানা করে দিয়েছি সেই মেয়েকেই আমি এখন পছন্দ করি। চন্দ্রার মা তখন বলে, আরে পাগল, আমি তো আগে থেকেই সুধাকে পছন্দ করি। আচ্ছা আজ আমি তার মার সাথে কথা বলবো। চন্দ্রা বলে, না না মা, থামো, তুমি যেটা ভাবছো সেরকম না। এরপরে দৃশ্য চলে আসে সুধা আর চন্দ্রার কাছে। তারা দুজন দেখা করে। সুধা জিজ্ঞেস করে, তো তুমি মাকে কি বললে? চন্দ্রা বলে, যেটা সত্যি কথা সেটাই বললাম, যে গার্গীর সাথে ঝগড়া করে তুমি আমার সাথে থাকতে এসেছিলে। যাক, এরপর সে জিজ্ঞেস করে, তো মা কতদিন থাকবে? চন্দ্রা জানে আগেরবার যখন এসেছিল 1 মাস ছিল। সুধার তখন মন খারাপ হয়ে যায়, বলতে থাকে, তাহলে আমাদের ট্রিপের কি হবে? আচ্ছা যাক, আমি সেটা ক্যান্সেল করে দিব, আর কোনোভাবে টাকাটা আবার রিফান্ড করে নিব, সমস্যা নেই। এরপর সুধা তাকে বলতে থাকে, মা যদি বিয়ের কথা বলে তাহলে তুমি এক কাজ করো, অন্য মেয়েদের সাথে দেখা করো মায়ের মন রক্ষা করার জন্য। চন্দ্রা বলে, এটা কোনো কথা বললে তুমি? তাদের মধ্যে কাউকে যদি আমার পছন্দ হয়ে যায় তখন? সুধা তখন আর কিচ্ছু বলে না। তো এরপর থেকে দেখা যায় চন্দ্রা আবারও মেয়ে দেখতে শুরু করে তার মায়ের মন রক্ষার্থে। একের পর এক মেয়ে সে দেখতেই থাকে, আর ওদিকে সুধা এই সব মেয়ের ব্যাপারে আপডেট নিতে থাকে। চন্দ্রা তখন তাকে বলে, একটা মেয়ে দেখেছি, সে একটু গোলুমলু কিন্তু সুইট আছে। এই কথা শুনেই তো সুধার রাগ হয়ে যায়। সে তাকে সাথে সাথে কল করার চেষ্টা করে, কিন্তু চন্দ্রা তাকে ইগনোর করে আর বলতে থাকে, আমি বিজি আছি, পরে কল করছি। সুধা তখন বলে, ঠিক আছে, এতই যখন ভালো লাগে তাহলে বিয়ে করে নাও। তার এসব ভালোও লাগছিল না, আবার সেও চন্দ্রাকে বিয়ে করতে চাইছিল না। কি একটা অবস্থা বলুন তো এই মেয়েটার। আর এইদিকে দেখা যায় চন্দ্রা তো এসব নিয়ে বেশ মজা নিতে থাকে। সে যখন সুধার সাথে এসে চ্যাট করছিল তখন তার মা এসে তার কাছে বসে আর তাকে জিজ্ঞেস করে, সবই তো বুঝলাম, সুধাকেও আমার পছন্দ, মেয়েটাও ভালো, তাহলে বিয়েটা করে নে। চন্দ্রা জানায়, মা সুধা আসলে বিয়ে করতে চায় না। তার মা জিজ্ঞেস করে, কেন, কি সমস্যা? চন্দ্রা জানায়, ও নিজের ক্যারিয়ারে অনেক এগিয়ে যেতে চায় আর তার মার সারা জীবন খেয়াল রাখতে চায়, তাই সে বিয়ে করতে চায় না। তার মা বলে, কেন, তোকে বিয়ে করলে কি তুই এসব করতে বারণ করবি? আমার তো মনে হয় না তুই এরকম ছেলে, তাহলে কি সমস্যা? তার মা তাকে অনেক বোঝায়, দেখ সে বিয়ে করেও এই সবকিছু করতে পারবে, কিন্তু তার কাছে তোর সাথে থাকার থেকে অন্য সবকিছু বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তুই দেখ কি করবি। আর শোন, এর আগেও তোর মন ভেঙেছে, আমি চাই না তোর সাথে আর এমন কিছু হোক। এই বলে তার মা সেখান থেকে চলে যায়। চন্দ্র এবার একটু চিন্তায় পড়ে যায়, তারও মনটা খারাপ হয়, কারণ সেও তো চাইতো সে বিয়ে করবে, বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, কিন্তু সুধা সেটা চায় না। আর এই ব্যাপারে সে সুধাকে কিছু বলতেও পারে না। যাক, এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় চন্দ্রা বাচ্চাদেরকে তার ক্যাফের মধ্যে বিভিন্ন গল্প শোনাচ্ছিল, আর বাচ্চারাও বেশ আনন্দের সাথে তার গল্প শুনতে থাকে। আর এদিকে প্রীতিও তার কাজ নিয়ে ব্যস্ত। সেই সময়ই
সেখানে তাদের এক আঙ্কেল চলে আসে। তাকে দেখেই তো প্রীতি খুব খুশি হয় আর সাথে সাথে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। আঙ্কেল তখন চন্দ্রাকে দেখে বলতে থাকে, বাহ, চন্দ্র আঙ্কেলকে তো দেখছি বাচ্চারা খুব পছন্দ করে। এরপরই সে আর প্রীতি মিলে গল্প করতে বসে আর তখনই চন্দ্রা ওই আঙ্কেলকে দেখে সাথে সাথে এসে তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে কতদিন পর দেখা হলো। আমরা জানতে পারি এই আঙ্কেল তাদের সাথে আগে এই ক্যাফেতে ছিল, সে ছিল এই ক্যাফের বেস্ট ব্রেড মেকার। তো চন্দ্র তাকে বলতে থাকে, চলুন না আপনাকে এক কাপ কফি খাওয়াই আমার হাতের। আঙ্কেল বলে, দাঁড়াও দাঁড়াও, বসো, পরে হবে কফি, আগে একটু কথা তো বলি। তারপরে তারা তিনজন বসে কথা বলতে। এরপর চন্দ্রা বলতে থাকে, আপনি থাকলে আসলেই ভালো লাগে, কাউন্টারে আপনাকে ছাড়া কেমন যেন শূন্য শূন্য লাগে, তাই আমি খুব খুশি আপনি ফিরে এসেছেন। এই কথা শুনেই আঙ্কেল একটু চুপ হয়ে যায়। প্রীতি তখন বলে, না আঙ্কেল, আপনি আবারও বলবেন না যে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আপনি আবারও ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছেন। আঙ্কেল তখন বলে, আচ্ছা শোনো আমার কথাটা। আঙ্কেল বলে, দেখো অনেক তো হয়েছে, তাই আমি এবার চাই আমার জীবনের শেষ সময়গুলো আমার ফ্যামিলির সাথে কাটাতে। আর আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার আর এখানে কিছুই নেই। তবে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে এসেছি, তোমরা তো তোমাদের এই ক্যাফেটা বাড়াতে চাচ্ছ, তাই সেই জন্য আমার ঘরটা ব্যবহার করতে পারো। এই কথা শুনে চন্দ্রারা খুবই অবাক হয় যে কি বলছেন। আঙ্কেল বলে, হ্যাঁ প্লিজ মানা করো না, আমি এটাতে খুব খুশি হব, আমার আর এখানে কখনো আসাও হবে না, তাই আমি চাই আমার ওই ঘরটাকে তোমরা ব্যবহার করো, তোমাদের কাজে লাগুক। তখন আঙ্কেল বলতে থাকে, দেখো মানা করতে পারবে না, কারণ এই ক্যাফের প্রথম ইনভেস্টার আমি, তাই আমার কথা শুনতেই হবে। চন্দ্রা বলতে থাকে, আঙ্কেল আমি এটাই বুঝতে পারছি না আমি কি বলবো। আঙ্কেল বলে, কি আর বলবে, থ্যাঙ্কস বলো। চন্দ্রার প্রীতিও তখন আর কি করবে, তারা তার কথা মেনে নেয়। তখনই ক্যাফেতে কিছু কাস্টমার আসলে প্রীতি তাদেরকে অ্যাটেন্ড করতে যায়। আঙ্কেল তখন চন্দ্রারকে বলে, চন্দ্রার আমার একটা রিকোয়েস্ট আছে, তুমি কি আমাকে প্রমিস করতে পারো যে তুমি আমার সেই রিকোয়েস্টটা রাখবে? চন্দ্রা বলে, অবশ্যই আঙ্কেল, আপনি বলুন না। আঙ্কেল তখন চন্দ্রাকে বলে, তুমি সুধাকে খুঁজে বের করবে, তার কাছে মাফ চাবে, আর তোমাদের মধ্যে যা বাকি ছিল সবকিছু শেষ করবে, নাহলে তুমি প্রীতিকে সেই সত্যিকারের ভালোবাসা কখনোই দিতে পারবে না যা সে ডিজার্ভ করে। এই কথা শুনেই তো চন্দ্রা এবার চিন্তায় পড়ে যায়। সে এক্সপেক্ট করেনি আঙ্কেল তাকে এই কথাটা বলবে। তো কি এমন হয়েছিল আর কেন আঙ্কেল তাকে সুধার কাছে ক্ষমা চাইতে বলে, এটা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। দৃশ্য চলে যায় অতীতে। দেখা যায় সুধা তার সেই মুম্বাইয়ের অফারটা একসেপ্ট করে নেয়। এই কথা যখন তার মা জানতে পারে তখন তার মা বলতে থাকে, এত তাড়াতাড়ি যাওয়ার কি খুব দরকার ছিল? সুধা বলে, দেখো মা, আমি শুধু তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, তোমাকে কয়দিন টাইম দিতে এসেছিলাম, এখন তো আমাকে যেতেই হবে, প্লিজ এখন আর এসব বলো না, আর না হলে তুমিও চলো আমার সাথে, তুমি আমাকে ওখানে সেটেল হতে হেল্প করবে। তার মা জিজ্ঞেস করে, তুমি ওখানে সত্যি সত্যি যাবে? তুমি কি এই ব্যাপারে শিওর? সুধা তখন বলতে থাকে, এটা কেমন কথা মা, অফার যখন একসেপ্ট করছিলাম না তখন লম্বা একটা লেকচার দিচ্ছিলে, আর এখন যখন অফার একসেপ্ট করেছি এখন এই কথা বলছো? তার মা তখন বলতে থাকে, দেখ আমি 2 দিন ধরে দেখছি তুই কোনো টেনশনের মধ্যে রয়েছিস। সুধা বলে, হ্যাঁ ওই কেস রিলেটেড কিছু প্রবলেম চলছে আর কি। তো এরপর সে জিজ্ঞেস করে, আচ্ছা বলতো তোর প্রবলেমের নাম কি? এই কথা শুনেই সুধা বলে, কি তুমি বুঝে ফেলেছো তাই না? গার্গী তোমাকে সবকিছু বলে দিয়েছে তাই না? তার মা বলে, গার্গী গার্গী তো আজকাল আমাকে কিছুই বলতে চায় না, আমার হয়ে জাসুসগিরি করতে চায় না, ও তো এখন আমার জাসুসের থেকে তোর ফ্রেন্ড বেশি হয়ে গেছে, আমার সব কথা অ্যাভয়েড করার চেষ্টা করে। তার মায়ের পর জিজ্ঞেস করে, কালকে থেকে আমি দেখছি সারাক্ষণ ফোনের মধ্যে লেগে থাকিস, কখনো তোর মন খারাপ হয়, কখনো নিজে নিজেই হাসিস, ব্যাপারটা কি বলতো? তার নাম কি বলে ফেল। সুধা তখন বলতে থাকে, কোনো উল্টোপাল্টা কোশ্চেন করবে না বলো আগে। তার মা বলে, ঠিক আছে। এরপরই সে তাকে চন্দ্রার ছবি দেখায়। তার মা বলে, চন্দ্রার শর্মা? সুধা তখন বলতে থাকে, হ্যাঁ এই প্রবলেমের কারণ কিন্তু তুমি বুঝতে পারলে, কারণ তুমি আমাকে তার সাথে দেখা করতে পাঠিয়েছিলে। তার মা তো অবাক হয়ে যায়। তখন সুধা বলতে থাকে, এটুকুই কিন্তু, আর কোনো কোশ্চেন করবে না আমাকে এই নিয়ে। তার মা তখন বলে, একটা কোশ্চেন, তুই যে মুম্বাই যাচ্ছিস এই জবের ব্যাপারে কি সে জানে? সে কি যাবে তোর সাথে? সুধা বলে, এখনো তো এই ব্যাপারে কথা হয়নি, তবে খুব দ্রুতই কথা বলবো। যাই হোক তোমাকে একটা কথা বলি, তার মা আজকাল তাকে অন্য মেয়েদের সাথে দেখা করাচ্ছে। সুধার মা বলে, সে অন্য মেয়েদের সাথে দেখা করছে, এ নিয়ে তোর কোনো সমস্যা নেই? সুধা বলে, আমিই তো বলেছিলাম যে নাও দেখা করে নাও, মার মন রক্ষা করো। সুধার মা বলতে থাকে, ও এখন বুঝতে পারছি, এখন যখন সে সত্যি সত্যি দেখা করতে গেছে তখন আমার মেয়ের মন খারাপ হয়ে গেছে তাই তো? সুধা বলে, দেখো মা, আমি তো এখন বিয়ে করতে চাই না। তার মা বলে, সমস্যা কি? ছেলে ভালো, তার মাও ভালো, তাহলে কি সমস্যা? সুধা বলে, কিন্তু মা আমি এখন আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই, তোমার খেয়াল রাখতে চাই, যেসব স্বপ্ন আমরা একসাথে দেখেছি সেই সব স্বপ্ন পূরণ করতে চাই। তার মা তখন বলতে থাকে, দেখ সুধা, জীবনে ভালো জীবনসঙ্গী পাওয়াটা অনেক বেশি টাফ একটা ব্যাপার, আর সত্যিকারের ভালোবাসা পাওয়া তার থেকেও বেশি কঠিন, আর তুই এই সবকিছু আমার জন্য ছেড়ে দিবি? সুধা বলতে থাকে, মা আমি তো তোমাকে আগেও বলেছি যে আমি আমার জীবনে সেটাই করব যা আমাকে আমার গোলস পর্যন্ত নিয়ে যাবে, আর বিয়ে করাটা আমার সেই প্ল্যানের অংশই না মা। তার মা তখন জিজ্ঞেস করে, তো চন্দ্রার কি, তোর এই প্ল্যান নিয়ে কোনো প্রবলেম আছে? সুধা বলে, না কোনো প্রবলেম নেই। তার মা বলতে থাকে, তাহলে কি সমস্যা? সুধা জানে মা
চন্দ্রার লাইফের প্ল্যান আলাদা। হ্যাঁ, সে অনেক ভালো ছেলে, অনেক কেয়ারিং একটা ছেলে, আমার অনেক কেয়ার করে, আর আমিও তাকে অনেক পছন্দ করি। কিন্তু আমি আমার সেই স্বপ্নকে কিভাবে ভুলে যাই মা? আমার সব স্বপ্ন তো মুম্বাইতেই পড়ে আছে। আর সবচেয়ে বড় কথা, আমি যদি আমার এই সুইট মাটার খেয়াল না রাখি তাহলে আর কে রাখবে? তার মা তখন বলতে থাকে, তুই কতদিন আমার খেয়াল রাখবি বলতো? সুধা বলে, কেন, মরার আগ পর্যন্ত? তার মা তখন বলে, আমার মরার আগ পর্যন্ত? সুধা এই কথা শুনে রাগ করে আর বলে, মা এসব কি কথা বলছো? তার মা তখন বলতে থাকে, দেখ তোর বয়স এখন 24, আমি যদি আর 20 বছর বেঁচে থাকি তাহলে তখন তোর বয়স কত হবে বলতো? 44 বছর বয়স হবে তখন তোর। আর সেই সময় তুই তোর জীবন শুরু করবি। দেখ, তুই তো সবসময় বলিস যে নিজের খুশিকে অন্য কারোর জন্য কখনোই ছেড়ে দিও না, তাহলে আমার জন্যও তুই নিজের খুশিটা ছেড়ে দিস না। তাই প্লিজ একটু চিন্তা কর। সুধাও এবার এসব নিয়ে চিন্তা করতে থাকে। ওদিকে আমরা চন্দ্রাকে দেখতে পাই, সেও অনেক চিন্তার মধ্যে ছিল। সেই সময় দেখা যায় তার সামনে সুধা এসে হাজির হয়। তাকে দেখেই তো চন্দ্রা খুবই অবাক হয়ে যায়, কারণ সে এখানে চলে আসবে তা তো সে এক্সপেক্টই করেনি। সুধা এসে রাগ হয়ে বলতে থাকে, কতবার তোমাকে কল করেছি, কল রিসিভ করছো না কেন? আসলে চন্দ্রার ফোনটা ছিল সাইলেন্ট, তাই সে খেয়ালই করেনি। তাই সে তাকে বারবার সরি বলতে থাকে। তো দেখা যায় চন্দ্রা অফিসের মধ্যেই ভদকা খেয়েছিল। সুধা এসব দেখে বলতে থাকে, অফিসে এসব শুরু করেছো? চন্দ্রা তখন কিছু বলে না, তার মনটা কেমন খারাপ খারাপ। তাই সুধা জিজ্ঞেস করে, অফিসে কিছু হয়েছে কি? চন্দ্রা তখন তাকে একটা কাগজ দেখায়। সুধা দেখে তার প্রমোশন হয়ে গেছে। এটা দেখে সে তাকে কংগ্রেচুলেশনস জানায়। কিন্তু চন্দ্রা সেসবে পাত্তা না দিয়ে বলতে থাকে, মা যাওয়ার সময় আমাকে বলে গেছে, চন্দ্রার জীবনটা অনেক ছোট, তাই সবসময় খুশি থাকার চেষ্টা করো। আর আমার বসও একই কথা বলেছে। এরপর সে বলতে থাকে, জানো, আমার এই প্রমোশনের ব্যাপারে যখন আমার বাবা জানতে পারবে তখন সে সবচেয়ে বেশি খুশি হবে। আর আমি এই দিনের জন্য কত বছর কষ্ট করে গেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি, কিন্তু আজ যখন আমি এটা অ্যাচিভ করতে পেরেছি তখন আমার কোনো কিছুই ফিল হচ্ছে না, বুঝতে পারছি না কেন। সুধা তখন বলতে থাকে, ফিল কিভাবে হবে? তুমি তো সেটাই করছো যেটা তুমি করতে চাও না। চন্দ্রা তখন সুধাকে বলে, তুমিও তো সেটাই করছো যেটা তুমি করতে চাও না। সুধা জিজ্ঞেস করে, সেটা কিরকম? চন্দ্রা বলে, এই যে এখানে আটকে আছো শুধুমাত্র আমার জন্য। সুধা তখন কথাটা ইগনোর করে আর বলে, আচ্ছা চলো তো বাইরে কোথাও যাই। তার একটা রেস্টুরেন্টে এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। চন্দ্রা তখন তাকে বলে, আমি ভাবছি চাকরিটা ছেড়ে দেই। সুধা বলতে থাকে, শোনো, যার যাওয়ার হয় সে জাস্ট চলে যায়, এত কিছু চিন্তা করে না। চন্দ্রা বলতে থাকে, তো কোনো কিছু করার আগে প্ল্যান তো করতেই হয়, তাই না? সুধা বলে, না, যে প্ল্যান করে তার তো কখনোই সময় হয় না। চন্দ্রা তখন বলতে থাকে, ঠিকই বলেছ, আমিও এখন এই প্ল্যানওয়ালা জীবন থেকে দূরে যেতে চাই। সুধার কথা শুনে বলে, আচ্ছা তাহলে তো এই সবকিছুর একটাই সলিউশন, মুসাফির ক্যাফে। চন্দ্র বলে, ঠিক বলেছ। এরপর সুধা বলতে থাকে, তুমি কি জানো, তুমি সবসময় অনেস্ট কথাবার্তা এই মাতাল হয়েই বলো, জানো? নাহলে তো তুমি তোমার ক্যাফের ব্যাপারে মন খুলে কথাই বলো না। আজকে আমি সব শুনবো, তুমি বলো। এরপর সে তার ক্যাফে নিয়ে তার স্বপ্নের কথা বলতে থাকে, যে আমি চাই আমার ক্যাফেতে অনেক বই থাকবে, সেখানে বিভিন্ন ধরনের লোক আসবে আর সেই বইগুলো পড়বে। কেউ ওয়াইফাই এর পাসওয়ার্ড জিজ্ঞেস করবে না, সবাই একে অপরের সাথে অনেক কথা বলবে আর অনেক সুন্দর সময় কাটাবে। এরপর সে বলতে থাকে, আর আমি এটাও চাই যে আমার একটা সুন্দর আর কিউট মেয়ে হবে, যে তোমার মতো সারাক্ষণ পটপট করে কথা বলতে থাকবে। আর আমার এটাও ইচ্ছা যে পাহাড়ের সব বাচ্চাকে একসাথে করে তাদেরকে আমি গল্প শোনাবো। এরপর সে বলতে থাকে, জানো সুধা, কখনো কখনো আমি আমার নিজের স্বপ্ন নিয়েই ভয়ে থাকি, কারণ জানি না এসব আদৌ হবে কিনা। সুধা বলে, হবে, অবশ্যই হবে, কিন্তু এখন তুমি তোমার সেই পাহাড়ের ক্যাফে সম্পর্কে আমাকে আরো বলো শুনি। চন্দ্রা বলতে থাকে, আমি চাই পাহাড়ের জীবনে অনেক এনজয় করতে, পথ চলতে, বয়স্ক মানুষের সাথে বসে গল্প করতে, বাচ্চাদেরকে সাইকেলে করে স্কুলে যেতে দেখতে চাই আমি, আর পথের ধারে বসে মানুষদের সাথে চা খেতে খেতে আড্ডাও দিতে চাই, আর পাহাড়ের অনেক উপরে দাঁড়িয়ে সূর্যাস্তও দেখতে চাই। বড় বড় পাহাড়ের মধ্যেই আমি হারিয়ে যেতে চাই, জানো? সুধা বলে, আজকে আমি তোমার স্বপ্নের সাথে সাক্ষাৎ করেছি, তবে সেটা আমার স্বপ্নের থেকে অনেক আলাদা, কিন্তু শুনে মনটা ভালো হয়ে গেছে। এসব শুনে চন্দ্রাও হাসতে থাকে আর বলে, আমারও আজকে মনটা ভালো লাগছে, মন খুলে কথা বলতে পেরে। যাক, এরপর চন্দ্র তাকে দেখায় যে দেখো, আমরা তো আন্দামান ট্রিপে যেতে পারলাম না, কেননা আমরা পাহাড় ঘুরে আসি, আর সেখানে গিয়ে কিছু ক্যাফের রিসার্চও করা হয়ে যাবে। এরপরই সে তাকে নীলিমার মার্কের একটা হোমস্টে দেখায়। এসব দেখে সুধাও তো অনেক খুশি হয়ে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় চন্দ্রাজ সেই হোমস্টের কাছেই আসে। এটাই হচ্ছে মার্কার নীলিমার হোমস্টে, অর্থাৎ সেই আঙ্কেলের, যাকে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে তার এই হোমস্টেটা চন্দ্র দিয়ে দিয়েছে। তো চন্দ্র এসে এই সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকে, যেখানে তার অতীতের অনেক স্মৃতি ছিল। দেখা যায় অতীতে চন্দ্র সুধাকে নিয়ে এই হোমস্টেতে এসেছিল, তারা দুজন খুব খুশি ছিল, আর তখন নীলিমাও বেঁচে ছিল। সে তাদেরকে
খুব ভালোভাবে ওয়েলকাম জানায়। আর তখন মার্কও আসে, আর সেও তাদেরকে হাসি মুখে ওয়েলকাম জানায়। আর মার্ককে দেখেই বোঝা যায় সে তার স্ত্রী নীলিমাকে কতটা ভালোবাসতো। তাই সুধারাও তাদেরকে দেখে খুব হ্যাপি হয়ে যায়। সুধা বলতে থাকে, আপনার এই লজটা বেশ সুন্দর। মার্ক বলে, এটা আমাদের ঘর, তবে এখানে হোটেলের মতো ফিল না হলেও ঘরের মতো ফিল পাবে। আমরাই তোমাদেরকে নিজেদের মতো করে আপ্যায়ন করব, আর আমি শিওর তোমরা অবশ্যই এটা পছন্দ করবে। যাক, এরপরই মার্ক আর নীলিমা মিলে সুধাদেরকে তাদের ঘর দেখায়। এসব দেখে তো সুধাদের ভীষণ ভালো লাগে। তারা ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে। তো এরপর মার্ক আর নীলিমার এই ভালোবাসা দেখে চান্দার জিজ্ঞেস করে, তো আপনাদের বিয়ের কত বছর হলো? নীলিমা তখন বলে, একসাথে থাকার জন্য বিয়ের কি প্রয়োজন? তার মানে তাদের আসলে বিয়ে হয়েছিল না, তারাও চান্দ্রাদের মতোই ছিল। যাক, এরপরই মার্করা তাদেরকে হানিমুন উইশ করে সেখান থেকে চলে যায়। বর্তমানে চান্দ্রা এই সবকিছু মনে করছিল আর মার্কের সাথে পুরো ঘর ঘুরে ঘুরে দেখছিল। সে তখন মার্ককে বলতে থাকে, সেদিন যদি আমরা এখানে না আসতাম তাহলে মুসাফির ক্যাফেও হতো না। মার্ক বলে, তা ঠিক, তবে তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো, এটাই তো অনেক। তুমি আর প্রীতি মিলে। এরপর সে বলতে থাকে, জানো নীলিমা কি বলতো, যে মানুষ আমাদের জীবনে অনেক কারণে আসে, কিন্তু শেষ পর্যন্ত যে থেকে যায় সেই হলো আমাদের জীবনের আসল সাথী। এই বলে মার্ক সেখান থেকে চলে গেলে চান্দ্রা আবারও তার অতীতে ফিরে যায়। সে আর সুধা এখানে কত সুন্দর সময় কাটিয়েছে সেই সবকিছু মনে করতে থাকে। সেবার তারা এখানে এসে অনেক ভালো সময় কাটিয়েছিল, একে অপরের সাথে অনেক এনজয় করেছিল। আর এই ঘরের আয়নায় এখনো তাদের দুজনের নামের অক্ষর লেখা আছে, যা তারা সেই সময় লিখেছিল। যাক, এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে মুম্বাইতে। আমরা সুধাকে দেখতে পাই, বোঝাই যায় সে এখন অনেক সাকসেসফুল। সে তার ড্রিম পূরণ করতে পেরেছে। এখন তার নিজের একটা ল ফার্ম রয়েছে। সেখানে একটা বই বের করতে গিয়ে সুধা তার আর চান্দ্রার একটা পুরাতন ছবি খুঁজে পায়। অনেকদিন পর এই ছবিটা তার সামনে পড়তেই অনেক স্মৃতি তার সামনে চলে আসে। এরপরই দেখা যায় সুধা তার অতীত নিয়েই চিন্তা করতে থাকে। তখনই তার বয়ফ্রেন্ড তাকে কল দেয় আর তাকে জানায় সে যে সিঙ্গাপুরে একটা ল ফার্ম খুলতে চেয়েছিল সেটার কথা পাকা হয়ে গেছে। তাই সে তাকে কংগ্রেচুলেশনস জানায়। কিন্তু সুধা এতেও খুব একটা খুশি হতে পারে না। তাই তার বয়ফ্রেন্ড তাকে ফোনে জিজ্ঞেস করে তার কি হয়েছে, তাকে খুব একটা খুশি লাগছে না, কোনো চিন্তায় আছে। সুধা তখন তারা চান্দ্রার পুরাতন ছবি দেখে বলতে থাকে, আসলে পুরনো একটা কেস চলে এসেছে, তো তাই সেটা নিয়ে একটু চিন্তায় আছি। যাক, এরপরই তারা একে অপরকে লাভ ইউ বলে কল কেটে দেয়। সুধার পর চান্দ্রা আর প্রীতির যে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল সেটা ইন্টারনেটে দেখতে থাকে। সে অনেক কিছু চিন্তা করতে থাকে যে তার কি করা উচিত। এরপরই দৃশ্য চলে যায় চান্দ্রাদের কাছে। নীলিমা সকালবেলা ঘুম থেকে উঠে আসতেই সে তাকে তাদের একটা পুরাতন ছবি দিয়ে উইশ করে। আজ ছিল তাদের ক্যাফের 3 বছর পূর্তি, আর তাদেরও একে অপরের পার্টনার হয়ে চলার 3 বছর। এই ছবি দেখে নীলিমা ভীষণ খুশি হয়। এরপর নীলিমা বলতে থাকে, আমাদের যদি 5 বছর আগে দেখা না হতো আর লকডাউনে আমরা যদি একসাথে না কাটাতাম তাহলে হয়তো আমাদের এই দিনটাও আসতো না। আমি খুব হ্যাপি। যাক, এরপরই চান্দ্রা তাকে বলতে থাকে, আচ্ছা আমি ভাবছি মার্ক আর নীলিমার ওই হোমস্টেটা আমরা আমাদের ক্যাফের আর্টিস্ট রেসিডেন্সি হিসেবে ব্যবহার করতে পারি। এই কথা শুনে প্রীতি একটু চিন্তায় পড়ে যায়। চান্দ্রা বলে, আমার মনে হয় এটা ভালোই হবে, কিন্তু তুমি চিন্তা করে দেখো কি করা যায়। প্রীতি তখন বলে, ঠিক আছে, কিন্তু সে একটু নার্ভাস ছিল। তো চান্দ্রা বলে, একটু নার্ভাসনেস থাকা ভালো। যাক, একটু দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে। এরপরই সে তার জন্য অনেকগুলো মাফিন কেক বেক করে নিয়ে আসে। এটা দেখে তো প্রীতি খুব খুশি হয়ে যায় আর দুজন মিলে মজা করে ওই মাফিন কেক খায়। তো প্রীতি যখন খুব মজা করে কেক খাচ্ছিল তখন চান্দ্রা তাকে কিছু একটা বলতে চেয়েও বলতে পারছিল না। তাই প্রীতি জিজ্ঞেস করে, কি চিন্তা করছো, বলে ফেলো। চান্দ্রা বলতে থাকে, আসলে আমাদের অতীতের কথা মনে করছিলাম। লকডাউনের সময় আমরা কিভাবে একসাথে ছিলাম, একসাথে কত সুন্দর সুন্দর সময় পার করেছি। আমি শুধু আমার মুসাফির ক্যাফে সম্পর্কে কথা বলতাম আর তুমি তোমার ট্রাভেলিং এর কথা বলতে। তুমি শ্রীলঙ্কা দেখতে চেয়েছিলে, তুমি থাইল্যান্ড যেতে চেয়েছিলে, স্কুবা ডাইভিং শিখতে চেয়েছিলে। প্রীতি তখন বলে, দেখো আমার ভেতরকার মুসাফির এখনো দমে যায়নি, কিন্তু শুধু কিছু সময়ের জন্য থেমে গেছে। চন্দ্র তখন বলে, আমি জানি। আর দেখো আজকের এই মুসাফির ক্যাফে এত সুন্দর হয়ে ওঠার পেছনে কিন্তু তোমার হাত রয়েছে। কিন্তু তুমি আমাকে প্রমিস করো, আমার জন্য তুমি কখনোই তোমার স্বপ্নকে ছেড়ে দিবে না, নিজের স্বপ্নকে কম্প্রোমাইজ করবে না। এ কথা শুনে প্রীতি তাকে বলে, চন্দ্রা স্বপ্ন তো পরিবর্তনও হতে পারে, তাই না? ঠিক এই ধরনের কথাগুলোই একদিন চন্দ্রা সুধাকে বলেছিল। আর আজ প্রীতির কাছ থেকে ওই সেম কথা শুনে তার খুবই অবাক লাগে যে তার মতো করেও কেউ তাকে ভালোবাসতে পারে। তাই সে প্রীতিকে অনেকটা ভালোবাসা নিয়ে তার কপালে আলিঙ্গন করে দেয়। দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় সুধা পাহাড়ের দোকানগুলোয় ঘুরে ঘুরে এটা ওটা দেখছিল। তখনই তার একটা কানের দুল পছন্দ হয়, তাই সেটা সে নিতে চায়। দাম দর করতে থাকে। মহিলাটা বেশি দাম বললে সুধা বলে, আমার হাজবেন্ড এত টাকা দিতে পারবে না, একটু কম করুন। যাক, এই বলেই সে কানের দুলটা নিয়ে নেয়। আসলে দোকানি তো ভেবেছিল তারা বিবাহিত, তাই সুধাও এই কথা কাজে লাগিয়ে কম দামে কানের দুলটা কিনে নেয়। তো সেই সময় দেখা যায় একজন ফটোগ্রাফার আসে আর তাদেরকে বলতে থাকে, আপনাদের একটা কাপল ফটো তুলে দেই। চন্দ্র বলে, না না, আমার কাছে ক্যামেরা আছে। সুধা তখন বলে, তাতে কি হয়েছে,
চলো না একসাথে কাপল ফটো তুলি। চন্দ্রা প্রথমে একটু রোমান্টিক পোজ দিতে লজ্জা পাচ্ছিল, পরে সুধার কথাতে সে রোমান্টিক পোজ দেয় আর তারা একটা সুন্দর ছবি তোলে। আর এই ছবিটাই আমরা সুধার কাছে দেখেছিলাম। যাক, এরপরে তারা পাহাড় ঘুরে ঘুরে দেখতে থাকে আর মুসাফির ক্যাফের জন্য একটা ভালো জায়গাও খুঁজতে থাকে। একটা জায়গা তাদের খুব পছন্দ হয়ে যায়, তাই সুধা বলে এটাই হবে একদম পারফেক্ট প্লেস। চন্দ্রা বলে হ্যাঁ, এই প্লেসটা একদম পারফেক্ট, শুধু তোমার সাথে। তো এভাবেই তারা ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতে থাকে আর এনজয় করতে থাকে। মার্ক আর নীলিমার সাথেও তাদের খুব ভালো সময় কাটে। আর এর মাঝে মাঝে চন্দ্রা তার ক্যাফের জন্য জায়গা খুঁজতে থাকে। চন্দ্রা পাহাড়ে এসে এত খুশি ছিল যা দেখে সুধাও ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে এতটা খুশি চন্দ্রাকে আগে কখনো দেখেনি। তো এরপর একদিন সুধা ঘুম থেকে উঠে দেখে চন্দ্রা কারোর সাথে ফোনে কথা বলছে। চন্দ্রা জানায় যে পঙ্কজের সাথে সেদিন কথা হলো না, সে জানিয়েছে 3 মাসের মধ্যেই আমার ক্যাফের একটা ব্যবস্থা হয়ে যাবে, আর এজন্য যে লোন লাগবে তার গ্র্যান্টার তার বস নিজে হবে বলেছে। এসব শুনে সুধা তো খুব খুশি হয়ে যায় যে অবশেষে চন্দ্রার তার স্বপ্ন পূরণ করতে পারবে। এরপর চন্দ্রা বলতে থাকে শুধু ইমাজিন করো যে তোমার সকালের প্রথম চা আমার হাতের বানানো হবে, আর সেই চা হাতে নিয়ে তুমি এই পাহাড়ের সুন্দর সকাল উপভোগ করবে। কত শান্তির জীবন হবে আমাদের, চিন্তা করতে পারছো? তো এভাবেই চন্দ্রা তার স্বপ্নের কথা বলতে থাকে আর সুধাও সব চুপচাপ শুনতে থাকে। এরপর সে বলে একটা কথা বলি, এটা আমার পাহাড়ের প্রথম ট্রিপ ছিল, আর কোনো ছেলের সাথেও আমি এই জীবনে প্রথম ঘুরতে এসেছি। আমি তো কখনো স্বপ্নেও চিন্তা করিনি যে আমার জীবনে এত সুন্দর একটা সকাল আমি পাবো। চন্দ্রা তখন বলতে থাকে তাহলে চিন্তা করো, তুমি আমি এই পাহাড়ের মধ্যে সারা জীবন কাটাবো, কত ভালো লাগবে। সুধা তখন তাকে কিছু বলতে যায়, কিন্তু সেই সময় নীলিমা চলে আসে আর তাদেরকে ব্রেকফাস্টের জন্য ডাকে। সুধারও তখন চন্দ্রাকে আর কিছু বলা হয় না। এরপরই তারা চলে আসে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে করতে তারা একে অপরের সম্পর্কে অনেক কিছু জানতে থাকে। নীলিমা জানায় তার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু সেখানে সে মোটেও খুশি ছিল না। আর মার্কেরও বউ মারা যাওয়ার পরে তার ছেলে মেয়ে ক্যালিফোর্নিয়া চলে যায়, আর তখন সেই দেশে কিছুদিনের জন্য ঘুরতে এসেছিল। সেই সময় নীলিমার সঙ্গে তার দেখা হয়, আর তখন থেকেই তারা দুজন একে অপরের সাথে থাকছে। হ্যাঁ, তারা বিয়ে করেনি, কিন্তু বিয়ে না করেও তারা একে অপরের সাথে অনেক ভালো আছে। আর সমাজ কি বললো তাতে তাদের কিছুই যায় আসে না, তাদের নিজেদের ভালো থাকাটাই সবার আগে। চন্দ্রাও এখানে তার স্বপ্নের কথা বলতে থাকে যে সেই পাহাড়ে কিভাবে তার জীবন শুরু করতে চায়, কিন্তু সুধাকে দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছিল যে সে মোটেও হ্যাপি না। এই ব্যাপারটা নীলিমা খেয়াল করে, তাই সে সুধাকে জিজ্ঞেস করে তুমি কি চাও। সুধা তখন কোনোভাবে কথাটা ইগনোর করার চেষ্টা করে। এরপরে মার্ক আর নীলিমা সেখান থেকে চলে গেলে সুধা চন্দ্রাকে জানায় যে দেখো, আমি তোমাকে এই কথাটা এখানে বলতে চাইনি, তবে এখন না বলে আর পারছি না। আমি মুম্বাইয়ের অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর এত সবকিছু একসাথে চলছিল যে আমি তোমাকে এই কথা বলতে পারিনি। তো এই কথা শুনেই দেখা যায় চন্দ্রার মুখটা মলিন হয়ে যায়। সে তো এখানে সুধাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিল, অথচ সে তো মুম্বাই যাওয়ার স্বপ্ন দেখছে। এই সবকিছুতে চন্দ্রার মনটা খারাপ হয়, কিন্তু সে কিছু বলতেও পারে না। দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় মার্ক প্রীতি আর চন্দ্রাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, তবে যাওয়ার আগে সে একটু কৌশলে প্রীতিকে ভেতরে পাঠায় আর চন্দ্রাকে বলে প্রীতি তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একজন মানুষ, এরকম জীবন সঙ্গী লাখে একটা পাওয়া যায়, তাই তাকে সহজে হাতছাড়া করো না। আর এই আংটিটা রাখো, এটা নীলিমার, আমি চাই তুমি এটা প্রীতিকে দাও। চন্দ্রাও তখন এসব নিয়ে ভাবে। এরপর প্রীতি চলে আসলে তারা দুজন মিলে মার্ককে বিদায় জানায়। মার্কও তখন তাদের দুজনের মধ্যে তারা নীলিমার প্রতিচ্ছবি দেখতে পায়। এরপরে সে সেখান থেকে তাদেরকে বিদায় জানিয়ে চলে যায়। দৃশ্য আবারও চলে যায় অতীতে। সুধা আর চন্দ্রা তাদের স্বপ্ন নিয়ে কথা বলছিল। চন্দ্রা তখন বলে আমি আমার জবটা ছেড়ে দিয়েছি, আর আমি তোমার সাথে মুম্বাই আসছি, আমি ওখানেই একটা জব খুঁজে নিব আর তোমার সাথেই থাকবো। কিন্তু সুধার এই কথাটা একেবারেই ভালো লাগে না। সে বলে আমি চাই না তুমি আমার জন্য নিজের স্বপ্ন ছেড়ে দাও, আমি দেখেছি তুমি পাহাড়ে কতটা খুশি ছিলে, তাই প্লিজ নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখো। আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবো, আমি যখন ছুটি পাবো তখন আমি আসবো, আবার মাঝে মাঝে তুমি আসবে, এভাবেই আমরা আমাদের সম্পর্কটা চালিয়ে নিব। আমার জন্য তুমি কেন তোমার স্বপ্ন ছেড়ে দিবে? কিন্তু চন্দ্রা কোনোভাবেই মানতে চায় না, সে তো তার সাথেই থাকতে চায়, আর তার জন্য সে তার স্বপ্নকেও পরিবর্তন করতে রাজি আছে। সুধা এতে খুব রাগ করে। এর মধ্যে আবার একটা অ্যালার্ম বেজে ওঠে। সুধা এসে জানায় যে সে প্রেগনেন্ট। কিটে তো তাই বলছে। এই কথা শুনেই চন্দ্রার সাথে সাথে তাকে বলে তাহলে চলো আমরা বিয়ে করে নেই। তার এই কথা শুনে সুধা খুব রেগে যায় আর বলতে থাকে তুমি এটা কি কথা বললে? তুমি জানো আমার স্বপ্ন কি, তারপরে তুমি এই কথা বলছো? এ বলে সে রাগ দেখিয়ে চলে যেতে নিলে চন্দ্রাও তখন তাকে রেগে মেগে গিয়ে ধরে। সুধা তাকে বলে দেখো আমাকে ছেড়ে দাও, আমি ব্যথা পাচ্ছি। এই বলেই সে তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা রাহিলকে দেখি। রাহিলও এখন এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, তাই সে প্রীতির সাথে কিছু কথা বলতে আসে, তার থেকে বিদায় নিতে আসে। প্রীতিও তাকে খুব ভালোভাবে বিদায় জানায় আর জানায় যেখানের হোমস্টেতে তোমার জন্য একটা জায়গা অবশ্যই রেডি থাকবে, কখনো সময় পেলে চলে আসবে কিন্তু। রাহেলও তাকে বলে ঠিক আছে। এই বলেই সে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সে যাওয়ার পরই
আর একজন ভেতরে ঢোকে। তখনই প্রীতির কেমন যেন একটা লেগে ওঠে। সে পেছনে তাকিয়ে দেখে সুধা এসে হাজির হয়েছে। তাকে দেখেই তার মুখটা মলিন হয়ে যায়। তারপরেও সে নিজেকে সামলে সুধার সামনে গিয়ে হাজির হয় আর তাকে বেশ ভালোভাবেই ওয়েলকাম জানায়। তারা দুজন মিলে কথা বলতে থাকে। সুধা বলে, দেখো, আমি কোনো কিছু এখানে চেঞ্জ করতে আসিনি। আমি বিদেশে চলে যাব, তাই তার আগে ভাবলাম একবার এই জায়গাটা ঘুরে দেখে যাই। জায়গাটা আসলে তুমি অনেক বেশি সুন্দর করে ফেলেছ। তুমি চন্দ্রার জীবনে না থাকলে এসব কিছুই হতো না। প্রীতি তখন বলে, ভুল কথা, তুমি ওর লাইফে না আসলে আজ আমরা এই মুসাফির ক্যাফেটা পেতাম না, আর চন্দ্রাকেও পেতাম না। তুমি ওর লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ছিলে, যেই পার্ট সে এখনো ভুলতে পারেনি। কথা শুনেই সুধা চুপ হয়ে যায়। এরপর সে বলে, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। তবে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। চন্দ্রাকে বলো না যে আমি এখানে এসেছিলাম। প্রীতি তখন বলে, না প্লিজ ওয়েট করো। যখন এসেই পড়েছো, চন্দ্রার সাথে একবার দেখা করে যাও। দেখো, আমি জানিও না যে তোমাদের মধ্যে কি হয়েছিল, আর আমি জানতেও চাই না, কিন্তু প্লিজ একবার দেখা করে যাও। কারণ 8টা বছর পেরিয়ে গেছে। 8 বছর অনেক বড় ব্যাপার, আর আমি জানি তোমার এই পর্যন্ত আসাটা কতটা মুশকিল ছিল। তাই বলছি একবার দেখা করে যাও। এই কথা শুনে সুধা আর মানা করতে পারে না। এখান থেকে দৃশ্য চলে আসে অতীতে। সুধা এসে জানায়, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর বলেছে ওটা ফলস অ্যালার্ম ছিল। অনেক সময় এমন হয়, আমি প্রেগনেন্ট না। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, তুমি শুধু এই কথাটা শুনেই সাথে সাথে বিয়ের কথা বলে দিলে। আমার কেমন লাগছে সেটা একবারও জিজ্ঞেস করলে না। চন্দ্রা বলে, আমি সত্যিই ভুল করেছি, আমার ওরকম বলাটা ঠিক হয়নি। সুধা বলতে থাকে, দেখো, তুমি যা করছো ঠিক করছো না। তুমি আমার জন্য নিজেকে বদলানোর চেষ্টা করছো, যেটা তুমি তোমার আগের সম্পর্কেও করেছো, আর এটা আমি চাই না। তো এসব নিয়ে দেখা যায় তাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, আর চন্দ্র এখানে সুধাকে অনেক বেশি কথা বলে ফেলে। দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় প্রীতি নিজে সুধাকে তাদের হোমস্টেতে নিয়ে আসে, আর সেখানেই একটা সুন্দর রুমে থাকতে দেয়। এরপরই সে নিজে চলে আসে তাদের ঘরে। চন্দ্র তখন তাকে মেসেজ দেয় যে আমার কাজ হয়ে গেছে, আমি সকাল নাগাদ পৌঁছে যাব, আর তাকে বেশ সুন্দর করে গুড নাইটও জানায়। প্রীতির এতক্ষণ অনেক মন খারাপ লাগছিল, তাও সে নিজেকে সামলে সবকিছু করে যাচ্ছিল। কিন্তু এরপরই সে তাদের বেডরুমে এসে যখন চন্দ্রার কাপড়গুলো দেখে কাবার্ডের মধ্যে, তখনই সে কান্নায় ভেঙে পড়ে। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার ভয় তাকে জেগে বসেছিল, তাই সে অনেক কান্না করতে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। সুধা ঘুম থেকে উঠেই চন্দ্রার গলা শুনতে পায়, তাই সে দ্রুত জানালা দিয়ে দেখতে থাকে যেটা কি আসলেই চন্দ্রা। চন্দ্রাকে দেখেই তো সে ভীষণ খুশি হয়ে যায়। এরপরে সে নিজে সুন্দরভাবে রেডি হয়ে চন্দ্রার কাছে যেতে গিয়েও যেতে পারে না। উপরে জানালা দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। চন্দ্রাও তার হোমস্টেতে আসা লোকেদের সাথে কথা বলতে বলতে হঠাৎ যখন উপরে তাকায়, তখনই সুধাকে দেখতে পায়। তাকে দেখেই সে এক মুহূর্তের জন্য থমকে যায়। এরপর আবারও সে নিজেকে কোনোভাবে সামলে নেয়। দৃশ্য চলে যায় আবারও অতীতে। দেখা যায় তাদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে সুধা চন্দ্রার সাথে থাকতেই চায় না। সে আবারও গার্গীর কাছে চলে যেতে চায়। চন্দ্র তাকে অনেক আটকানোর চেষ্টা করে, আর শেষমেশ তাকে এটাও বলে যে সে তাকে ভালোবাসে, যা সে এতদিনে বলেনি। সুধাও তখন দাঁড়িয়ে যায় আর তাকে বলে সেও তাকে ভালোবাসে, কিন্তু তাদের একসাথে থাকা হবে না, কারণ চন্দ্রাকে তার স্বপ্ন পূরণ করতে হবে আর সুধাকে তার নিজের স্বপ্ন। এরপরে সে সেখান থেকে চলে যায়, কিন্তু দুজনে দুদিকে খুব কষ্ট পেতে থাকে, অনেক কান্না করতে থাকে, আর নিজেদের এতদিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে, আর অনেক কষ্ট পেতে থাকে। দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় চন্দ্র আগেই প্রীতির কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? সে বুঝতে পেরেছিল সুধাকে দেখে প্রীতির খারাপ লাগতে পারে, কিন্তু প্রীতি বলে, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। চন্দ্র জিজ্ঞেস করতে থাকে, তুমি আমাকে কালকে রাতে কেন বলনি? প্রীতি বলে, দেখো চন্দ্রা, তুমি যে সুধার সাথে দেখা করে নাও, আমি তাকে থাকতে বলেছিলাম। চন্দ্র বলে, কেন? প্রীতি বলে, দেখো, অনেকটা বছর হয়ে গেছে, এতদিনে তোমাদের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তাই একটাবার তো দেখা করতেই পারো, প্লিজ যাও, আমি ঠিক আছি। তো এরপর চন্দ্রা তার কথা মানে আর চলে আসে সুধার সাথে দেখা করতে। এতদিন পর তারা একে অপরের সামনে ছিল, দুজনে দুজনকে দেখে অনেক খুশি হয়, কিন্তু আজ তাদের মধ্যে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। দৃশ্য আবারও চলে যায় অতীতে। আমরা দেখতে পাই সুধার চলে যাওয়ার পর চন্দ্রার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে মদ খেয়ে মাতাল হয়ে সুধাকে বারবার মেসেজ দিতে থাকে, কল করতে থাকে, কিন্তু সুধা তার কোনো রেসপন্স করছিল না। তাই সে না পেরে সুধার মাকে সরাসরি কল করে আর মাতাল হয়ে অনেক কিছু বলতে থাকে, যে আপনার মেয়ে আপনার ডিউটি পালন করার জন্য আমার সাথে থাকলো না, আপনি প্লিজ একটু ওকে বোঝান। কিন্তু এভাবে কথা বলাতে সুধার অনেক রাগ হয়। সুধা সেই সব শুনে ফেলে আর চন্দ্রার সাথে সব সম্পর্ক একেবারের জন্য শেষ করে দেয়। সে চন্দ্রাকে আর কখনো তার সামনেও দেখতে চায় না। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় আজও চন্দ্রা সুধাকে চা বানিয়ে খাওয়ায়। সুধাও তার হাতে চা খেয়ে খুব খুশি হয় আর নিজেদের নিয়ে গল্প করতে থাকে। সুধা বলে, তোমার স্বপ্ন তো পূরণ হয়ে গেছে তাই না? তোমাকে দেখলে এখন বোঝা যায় তুমি তোমাকে খুঁজে পেয়েছো। চন্দ্রা বলে, হ্যাঁ, এই পাহাড়ের ব্যাপারটাই আলাদা, আর আমি আমার এই স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করেছি। কিন্তু এরপর সে সুধাকে তার কথা জিজ্ঞেস করে। সুধা জানায় তারও স্বপ্ন পূরণ হয়েছে, সে মুম্বাইতে একটা ল ফার্ম দিয়েছে, কিন্তু সবকিছুর পরেও সে কিছু যেন একটা মিস করে। কোথাও গিয়ে তার খুব লোনলি ফিল হয়। যাক, এরপর সুধা বলে, আচ্ছা চলো পুরো পাহাড়টা ঘুরে দেখি। এরপর তারা আবারও আগের মতো পাহাড়ে ঘুরতে বেরিয়ে যায়। সুধা তখন চন্দ্রাকে জিজ্ঞেস করে যে তুমি কি হ্যাপি? চন্দ্রা বলে, আমি গ্রেটফুল।
সুধা তখন বলতে থাকে, আচ্ছা তুমি প্রীতিকে বিয়ে কেন করনি? কাল রাতে ওর সাথে দেখা হয়েছিল, মেয়েটা খুবই ভালো। চন্দ্রা বলে, হ্যাঁ ও অনেক ভালো, আর তোমার থেকে তো আরো বেশি ভালো। কথা শুনে সুধা হাসতে থাকে। এরপর জিজ্ঞেস করে, আচ্ছা বলো না বিয়ে কেন করলে না? চন্দ্রা বলে, তোমার থেকে ডিভোর্স নেইনি তো, এই জন্য। সুধা বলে, আমাদের বিয়ে কবে হলো? চন্দ্রা বলে, কেন, কতবারই তো হয়েছে। যেদিন তুমি রাত্রেবেলা আমার কাছে চলে আসলে, যেদিন তুমি আমার ঘরকে নিজের ঘর মনে করলে, এরকম আরো কত কথা আছে। সুধা তখন এসব শুনে চুপ হয়ে যায়। চন্দ্রা বলে, আরে দুষ্টামি করছিলাম। যাক, এরপরে তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে বসে। সুধা জানায় সে এখন সিঙ্গাপুরেও তার ল ফার্ম খুলেছে, এখন সে সেখানেই শিফট হয়ে যাবে। চন্দ্রা বলে, বাহ ভালো কথা। এরপর সুধা তাকে আরেকটা কথা জানায় যে আমি জানো এখানে 3 বছর আগে এসেছিলাম, আর তখন তোমাকে প্রীতির সাথে এত খুশি দেখে আমারও ভালো লেগেছে। আমি বুঝতে পেরেছিলাম তুমি ভালো আছো, তাই আমি চুপচাপ সেখান থেকে চলে গেছিলাম। চন্দ্রা বলে, আমিও মুম্বাই গিয়েছিলাম যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমিও দেখেছি তুমি অনেক খুশি ছিলে, কিন্তু তোমার কাছে যাওয়ার সাহস করিনি। আর আজ তারা দুজনের ভুল স্বীকার করে। সুধারও কিছু ভুল ছিল সেজন্য সে সরি বলে, আর চন্দ্রারও ভুল ছিল সেজন্য সে সরি বলে। সে সেদিন মাতাল হয়ে সুধার মাকে ওসব বলেছিল যা তার মোটেও ঠিক হয়নি। সেই সবকিছুর জন্য সে সরি বলে। আর আমরা এখানে এটাও জানতে পারি যে সুধার মা এখন আর বেঁচে নেই। এসব শুনে চন্দ্রারও খুব খারাপ লাগে। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় দুজনই সেদিনের ডিসিশনের জন্য রিগ্রেট ফিল করছিল। এরপর সুধা চন্দ্রাকে বলে, দেখো চন্দ্রা, কোনো কিছুই কিন্তু পরিবর্তন করার কোনো দরকার নেই। চন্দ্রাও তখন তার কথা শুনে মুচকি হাসে। এদিকে আমরা প্রীতিকে দেখতে পাই। সে চন্দ্রাকে সুধার সাথে দেখা করতে পাঠিয়েছে তো ঠিকই, কিন্তু তার অনেক বেশি অস্থির লাগতে থাকে। সে কি করবে বুঝে পায় না। তখনই সে চন্দ্রার পকেটে সেই আংটিটা খুঁজে পায়, যে আংটিটা মার্ক তাকে দিয়েছিল। এটা দেখে সে ভীষণ খুশি হতে থাকে। ওদিকে আমরা চন্দ্রা সুধাকে দেখতে পাই। তারা হোমস্টেতে ফিরে এসেছিল। সুধা তখন তাকে জানায়, কাল সকালে আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। এরপরে তারা একে অপরকে জড়িয়ে ধরে। চন্দ্রা তখন বলে, এবারও তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছো তাই না? সুধা বলে, কি? চন্দ্রাও জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছিলে সত্যি করে বলো তো? সুধা বলে, আমার কিছু একটা রয়ে গিয়েছিল। চন্দ্রা তখন বলতে থাকে, শেষবার তুমি চলে যাওয়ার সময় বলেছিলে সত্যিকারের ভালোবাসা আমাদের জন্য সঠিক। এটা তোমাকে কে বলেছে? সেদিন আমার উত্তরটা না শুনেই তুমি চলে গিয়েছিলে। সে সুধাকে বলতে থাকে, দেখো আমি কোনটা সঠিক কোনটা ভুল এসব বুঝি না, আর ভালোবাসার ক্ষেত্রে তো এসব বোঝার প্রশ্নই ওঠে না। সুধা তাকে বলতে থাকে, চন্দ্র প্লিজ অন্য কোনো ডিসিশন নিও না। চন্দ্রা বলে, তোমার যখন মন চায় তুমি আসো, যখন মন চায় চলে যাও। আর কত সহজেই বলে দাও যে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। চন্দ্রা, সবসময় এই সিদ্ধান্ত তুমি একা কিভাবে নিতে পারো? এইবার আমি কোনোভাবেই মানব না। এবার ডিসিশন আমি নিব, আমার জন্য, আমাদের জন্য। এসব শুনে সুধা কান্না করতে থাকে। চন্দ্র তখন তার চোখের পানি মুছিয়ে দিচ্ছিল। ওই সময় আমরা প্রীতিকে দেখতে পাই। সেও অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। সেই সময় তার ওখানে একজন গেস্ট এসে হাজির হয়। সে জানায়, আমার গার্লফ্রেন্ড এখানে বুকিং করেছে, তার নাম সুধা। এই কথা শুনেই প্রীতি তাকে চিনতে পারে যে তার মানে সে সুধার বয়ফ্রেন্ড বিনীত। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে কি শেষ পর্যন্ত চন্দ্র প্রীতির মন ভেঙে সেই সুধাকেই আপন করে নিবে? আর বিনীতেরই বা কি হবে? কি হবে এই চারজনের ভালোবাসার শেষ পরিণতি? সেই সবই আমরা জানতে পারবো এই গল্পের পরবর্তী সিজনে। আর সেই সিজন যখনই আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।